রাতভর পাগলা বন্ধুমহলে রাজাইরা সব প্যাচাল শোনার ধৈর্য সঞ্চয় করে মাহির গ্রুপ কলে অ্যাড হলো। তার বন্ধু মহলের সবকটা পাবনার পাগলাগারদ থেকে উঠা আসা এক একটা রঙ্গিলা পাগল। এদের মাঝে টিকে থাকতে অসীম ধৈর্যের প্রয়োজন। তবে দিনশেষে তো পাগলরাই নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে। তাই তো এত বছর দূরে থেকে মাহির উপলব্ধি করেছে, এই পাগলের দলবলই তার প্রকৃত সহচর। অথচ জীবনের মাঝখানে স্বার্থ সহিত যারা অতিথি পাখি হয়ে এসেছিল, তারা কেবলই মরীচিকা। মাহিরকে কলে জয়েন হতে দেখে পারভেজ বলল, মাহির মামা, এত দেরি হলো কেন আপনার? সাজু বলল, মামা মনে হয় এতক্ষণ তার পুচকে প্রেমিকাকে কোলে নিয়ে চন্দ্রবিলাস করছিল। ঠিক তো মাহির? সাজুর কথার পিঠে পিউ বলল, কিসের চন্দ্রবিলাস শালা? অমাবস্যার রাতে আসমানে চাঁদ কি তোর নানি লাগায় দিয়ে আসছে? উদ্ধৃতি চিহ্ন। সাজু জানালা দিয়ে আকাশে তাকালো, আসলেই চাঁদ নেই। মুক্তাদির ওদের থামিয়ে দিয়ে বলল, আরে তোরা বেশি বুঝিস। মাহির মামা তো অন্য কাউকে সময় দিচ্ছিল। আফটার ওয়াল, সি ইজ বার্থডে গার্ল। তো মাহির, কালকের প্ল্যান কি? আমাদের এলোও করবি তো, নাকি প্রাইভেসির দোহাই দিয়ে হটিয়ে দিবি? মাহির ধরতে পারলে না মুক্তাদিরের কথার মানে। সে কৌতূহল চিত্তে জিজ্ঞেস করল, কিসের প্ল্যান? উদ্ধৃতি চিহ্ন। কিসের প্ল্যান মানে? বার্থডে সেলিব্রেশন। মাহির ভাবতে লাগলো কার বার্থডে হতে পারে। না, আদের মধ্যে করো নয়। রোজিরটাও তো দেরি আছে। মাহিরকে চুপ করে থাকতে দেখে পিউ বলল, মহির, তুই এখন আবার জিজ্ঞেস করে বসিস না, কার বার্থডে? কার? সিরিয়াসলি মাহির, তার মানে তুই উইশও করিসনি? অহ, হ। পারভেজ বলল, আরে তোর থেকে তো আমাদের সাজু মামাই বেশি ফাস্ট। উদ্ধৃতি চিহ্ন। মাহির এবার একটু বিরক্ত হল। সে কণ্ঠে সামান্য কর্কশতা এনে বলল, কিন্তু কার বার্থডে, বলবি তো? সাজু বলল, আসপিয়া, আসপিয়ার বার্থডে আজকে। মাহির অবাক হল। এই নামটি একবারের জন্যও তার ভাবনায় আসেনি। অথচ আসা উচিত ছিল নাকি? ছিল বোধ হয়। মেয়েটা তাকে 12টার পরপর একবার কল করেছিল। মীরা বলল, মাহির, দুই নৌকায় পা দিয়ে বেশি দিন ভেসে থাকা যায় না। পারভেজ বলল, কি বলছিস মীরা? আমাদের মাহির মামা অত্যন্ত লয়াল একটা ছেলে। ওর পা শুধু আমাদের রোজির ছোট্ট নৌকাতেই আবদ্ধ। কিন্তু কেমনে কেমনে জানি ওর ছাটা গিয়ে পড়েছে আসপিয়ার নৌকায়। কি মাহির, ঠিক বলেছি তো? পরে কথা হবে, এখন রাখি। শান্ত স্বরে বিদায় জানিয়ে মাহির গ্রুপ থেকে বেরিয়ে এলো। তারপর আকাশের দিকে কতক্ষণ চেয়ে থেকে আসপিয়াকে টেক্সট করল, শুভ জন্মদিন, আসপিয়া। জীবনে অনেক সুখী হও। প্রায় সাথে সাথেই রিপ্লাই এলো, সুখী হওয়ার জন্য তোমার হাতটা আমার ভীষণ প্রয়োজন, মাহির। এগিয়ে দেবে তো? বাই দা ওয়ে, শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ। মাহির সিন করল, কিন্তু রিপ্লাই করার জন্য কিবোর্ডে কোন অক্ষর খুঁজে পেল না। কিছুক্ষণ পর আসপিয়া আবার লিখল, কালকে আমাকে নিয়ে একটু বের হতে পারবে, মাহির? মাহিরের মন বলল, না পারবো না। কিন্তু হাত শুনল না মনের কথা, সে অবাধ্য হয়ে লিখল, ঠিক আছে। বিকেলে রেডি থেকো। শেষ রাত, জানালার বাইরে অন্ধকারে জমাট বাঁধা নীরবতা। মাহিরের নিঃশ্বাস ভারী হয়ে আসে ঘুমের তলানিতে। একটি ভাঙা কণ্ঠের হৃদয় ছেঁড়া সম্বন্ধ, চাপা আর্তনাদ আর করুণ চিৎকার ঘেরা অপরাধবোধ তাকে ঠেলে দিচ্ছে ধুধু মরুভূমির প্রান্তরে। তপ্ত বাতাসের প্রতিটি কণা তার কানে ফিসফিসিয়ে বিষাক্ত অতীতের গল্প বলছে, মরুভূমির বুকে সৃষ্ট প্রতিটি ছায়া যেন সেই অতীতেরই প্রতিফলন। একটা ছোট্ট মরীচিকা তাকে ডেকে চলছে অবিরাম। কি করুন সেই ডাক! মাহির সেই ডাক অনুসরণ করে বেপরোয়া ঝড়ের ন্যায় ছুটে চলছে মরুর বুকে। কিন্তু সে তো মরীচিকা। সে কি ধরা দেবার পাত্র? সে তো কেবলই মরীচিকা। মাহিরের হৃদয় হাহাকার করে উঠে, কণ্ঠনালী শুকে ভাঙ্গনশীল কাঠে পরিণত হয়ে পড়ে। এই মুহূর্তে মাহিরের খুব প্রয়োজন তার রোজকে। একমাত্র সেই পারবে মাহিরকে অপরাধবোধের এই মরুভূমিতে হারিয়ে যাওয়া সেই মরীচিকাকে প্রাণবন্ত করে ফিরিয়ে আনতে। তবে সে কি করে আনবে তার রোজকে এই প্রাণহীনা ধোধু মরুভূমির বুকে? তার রোজটা যে এখনো বড্ড ছোট আর ভীষণ অবুঝ। মাহিরের দম বন্ধ হয়ে আসে, পুরুষালী সুঠাম দেহটি নরম বিছানায় ছটফট করতে থাকে। শেষ রাত 3টার দিকে বারান্দা থেকে ঘরে ফিরে এসেছিল মাহির। শুয়ে পড়ার মাত্র 10 মিনিটের মধ্যেই চোখ দুটো ভারী হয়ে এসেছিল তার। ঠিক তখনই বিষাক্ত অতীত দুঃস্বপ্নের রূপ ধরে স্মৃতির অন্ধকার কূপ থেকে ঝাঁপিয়ে পড়ল তার মস্তিষ্কে। তীব্র তৃষ্ণার্থ মাহির ভুলে বসল পানির কথা। চাতক পাখির ন্যায় ব্যাকুল হয়ে ছুটল রোজির ঘরের দিকে। দরজায় ক্রমাগত জোর করাঘাতে ঘুম হালকা হল রোজির। আধো ঘুমে কপালে ভাঁজ ফেলে দরজা খুলে বেরিয়ে আসতেই ঝড়ের বেগে মাহির ঝাঁপিয়ে পড়ল তার ওপর। মুহূর্তেই রোজির মাথাটা হাতে কানের দুই পাশ দিয়ে শক্ত করে চেপে ধরল।
মুখটা একেবারে কাছে এনে শ্বাসরুদ্ধ হিসহিসে কণ্ঠে বলে উঠল, বিয়ে করবি আমাকে, রোজ? আমি পারছি না। এই অপরাধী আমার, তোকে ভীষণ প্রয়োজন। মাহিরের আবেগঘন কথাগুলো ঘুমে আচ্ছন্ন রোজির মস্তিষ্ক পর্যন্ত পৌঁছালো না বোধ হয়। রাত 2টায় ঘুমিয়ে আবার 3টায় উঠে, সাথে সাথেই মন মস্তিষ্ক স্বাভাবিক সচল করা তার পক্ষে সম্ভব হয়নি। বরং সে নিশ্চুপ হয়ে, মাহিরের হাতের বন্ধনেই স্বীকার করতে চাইল ঘুমের অব্যাহত ছায়া। ড্রিমলাইটের মৃদু আলোতে মাহিরের চোখ অটল, নিঃশ্বাসের তীব্রতা আরও বাড়ছে, রোজির উত্তরের আকাঙ্ক্ষাপূর্ণ অপেক্ষায় সে। ঠিক সেই মুহূর্তে মাহিরের কপাল বেয়ে গড়িয়ে পড়া একফোঁটা ঘাম টুপ করে পড়ল রোজির বদ্ধ চোখের পাতায়। এতে মেয়েটা পিটপিট করে চোখ খুলে তাকালো মাহিরের দিকে। ধীরে ধীরে মস্তিষ্ক যেন চেতনা ফিরে পাচ্ছে। রোজি ওর 2 হাত দিয়ে মাহিরের বুকের কাছের টি-শার্ট খামচে ধরে, যেটা আগে থেকেই ঘামে ভিজে চপচপ হয়েছিল। হাতে ভেজা অনুভূত হতেই রোজি ঘুম জড়ানো ভাঙা কণ্ঠে বলল, আপনি গোসল করেছেন, মাহির ভাই? মাহির পাত্তা দিল না রোজির প্রশ্নকে। মাহিরের ধ্যান এখনও তার নিজস্ব খেয়ালে আবদ্ধ, সে রোজির সম্মতি পাবার আশায় আবারও বলল, বল না, বিয়ে করবি আমাকে? মাহিরের মুখ থেকে অনাকাঙ্ক্ষিত বাক্য শুনে রোজির মন মস্তিষ্ক অবাকের সপ্তম আসমানে। এসব কি বলছে মাহির ভাই তাকে? খানিকক্ষণ বাদে রোজির অপরিপক্ক ভাবনায় ঘোরপাক করতে লাগল, মাহির ভাইয়ের কি স্লিপওয়াকিং এর প্রবলেম আছে? আছে হয়তো, তাই তো ঘুমের ঘোরে তার ঘরে এসে আবোল তালো বলছে। এমন ঘটনা সে এর আগে বহুবার শুনেছে। স্লিপিওয়াকিং এর সময় মানুষ নিজের জ্ঞানে থাকে না, তখন তারা নিজের অজান্তেই অনেক কথা বলে থাকে। মাহিরের ক্ষেত্রেও এটি ঘটেছে। তা না হলে উনি কেন এমন কথা বলতে যাবে রোজিকে? রোজি মাহিরকে ঝাঁকিয়ে বলল, মাহির ভাই, আমি রোজি। আপনি এখন আমার ঘরে। আপনার কি স্লিপওয়াকিং প্রবলেম আছে? মাহির নিষ্পলক তাকিয়ে থাকল রোজির বাচ্চা বাচ্চা মুখশ্রীর পানে। আশাহত সেই দৃষ্টিতে কিছু একটা ছিল তার, যা অবুঝ রোজির বোধগম্য নয়। রোজির বলা প্রতিটা শব্দে প্রকাশ পাচ্ছে এক দৃঢ় বিশ্বাস, তার মাহির ভাই সজ্ঞানে কখনোই তাকে এই কথা বলতে পারে না। মাহির যেন মাপতে পারল সেই দৃঢ়তা। সে কি করে ভাঙবে এই বিশ্বাস? ভাগ্য তাকে জীবনের কোন প্রান্তে দাঁড় করিয়ে দিচ্ছে। নাকি রোজির প্রতি তার ভালোবাসাটা একটু বেশিই হয়ে গিয়েছিল? মাহিরকে নিশ্চুপ থাকতে দেখে রোজি ওকে আরেকটু জোরে ঝাঁকিয়ে বলল, মাহির ভাই, আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছেন? মাহির ভাই, উদ্ধৃতি চিহ্ন। তোর মধ্যে আরেকটু ম্যাচিউরিটি থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত, রোজ? কাতর জড়ানো কণ্ঠে কথাগুলো বলে মাহির যেভাবে এসেছিল, সেভাবেই পুনরায় ফিরে গেল। রোজি বিস্ময় চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকল দরজার দিকে। বিষয়টাকে নর্মাল ভেবে আর বেশি মাথা ঘামালো না সে। ঘুমের ঠেলায় ওর চোখ দুটো ঢেকে আসছে। ঘরের মৃদু আলোয় মাহিরের বিধ্বস্ত চেহারাটা রোজির তন্দ্রাচ্ছন্ন চোখে ধরা দিল না। রোজি যদি মাহিরের সেই রূপ দেখতে পেত, তাহলে একটু হলেও বুঝত, তার মাহির ভাই ভালো নেই। তারা চিহ্ন 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 তারা চিহ্ন। রোজির রুম থেকে বেরিয়ে মাহির নিজের রুমে না ফিরে পা বাড়ালো শাহিদা বেগমের ঘরের দিকে। অপরাধে ভারাক্রান্ত চেহারাটা লুকাবার জন্য তার একটু আশ্রয় দরকার। এক অবুঝ তো তাকে বুঝতে পারল না, নিজের অজান্তেই দূরে সরিয়ে দিল। পা দুটো উঠতে চাইছে না, শরীরটা এখনো থরথর করে কাঁপছে। গলা ফেটে যদি একটু কাঁদতে পারত, তাহলে মনে হয় হৃদয় বয়ে বেরানো পাথরটার ভার একটু কমে আসত। কিন্তু সে তাতেও অক্ষম। দুর্বল দেহ আর ভাঙাচোরা মনটা কোনোমতো টেনে নিয়ে এলো মায়ের দরজায়। দরজায় করা নাড়ে না মাহির, শুধু মৃদু স্বরে কয়েকবার ডেকে উঠল, মা, মা। সেই সময় শাহিদা বেগম তাহাজ্জুদের নামাজে 2 হাত তুলে প্রভুর দরবারে প্রার্থনায় নিমগ্ন। ছেলের ক্লান্ত, ভারী কণ্ঠের ডাক তার বুক কাঁপিয়ে দেয়। তিনি হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে দরজা খুলে দিতেই চোখের সামনে দেখতে পান বিধ্বস্ত মাহিরকে। মুহূর্তেই মাতৃহৃদয়ে তোলপাড় শুরু হয়ে গেল। তিনি কাপা হাত দুটো মাহিরের গালে রেখে অস্থির কণ্ঠে শুধান, মাহির, বাবা আমার, কি হয়েছে তোর, আব্বা? রোজির ঘুম ভাঙ্গল সকাল 7টার দিকে। কোন দিক দিয়ে ফজর গিয়েছে, সে টেরই পায়নি আজ। শরীরে জড়িয়ে থাকা মাহিরের ব্ল্যাঙ্কেটটা সরিয়ে ধীরে উঠে বসে। গাটা একটু শিরশির করে উঠল, রুমটা বেশ ঠান্ডা হয়ে আছে। এখন প্রতিরাতেই রোজি এসির টেম্পারেচার কমিয়ে মাহিরের ব্ল্যাঙ্কেটের নিচে গুটিসুটি মেরে ঘুমায়। এসিটা বন্ধ করে ঘরের জানালাগুলো মেলে দিল রোজি। মুহূর্তেই সকালের সূর্যের তীক্ষ্ণ রশ্মি এসে মুখে আছড়ে পড়ল, এতে মেয়েটার মুখ চোখ কিঞ্চিত কুঁচকে উঠল। রোজির ঘরের জানালা দিয়ে নিচের বাগানের এক অংশ দেখা যায়। সেই অংশের নরম মাটি গোলাপ গাছে ভরিয়ে দিয়েছে মাহির। রোজি ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়া শুরু করল।
সময় কেমন উড়ে গেল, 2 ঘন্টা পর ঘড়ির দিকে তাকিয়ে টের পেল, ভীষণ খিদে পেয়েছে তার। শুক্রবার বলে কেউ ডাকতে আসেনি, এই দিন বাড়ির সবাই একটু দেরিতেই উঠে। এছাড়াও শুক্রবারে নাস্তা সাধারণত 10টা-11টার দিকেই হয়। রোজি নিচে নেমে এলো। সাদ্দাত হোসেন ড্রয়িং রুমের সোফায় বসে টিভিতে সকালের সংবাদ দেখছেন। অন্য পুরুষেরা তখনও ঘরে। মোস্তফা হোসেন আর লুৎফর রহমান নামাজ শেষে আবার ঘুমিয়েছেন। রোজি সোজা রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে পা রাখতেই খিচুড়ির ঘ্রাণ এসে লাগলো ওর নাকে। ভেতরে উর্মিলা বেগম আর তানজিলা বেগম রান্না করছেন, পাশে রিমু হাত বুলিয়ে সাহায্য করছে। রোজি এগিয়ে এসে বলল, আম্মু, খুব ক্ষুধা লেগেছে। তানজিলা বেগম খুন্তি নাড়তে নাড়তে মুচকি হেসে বললেন, আচ্ছা, টেবিলে গিয়ে বসো, তোমার ভাবি দিচ্ছে। তারপর রিমুর দিকে তাকিয়ে বললেন, রিমু, রোজির সাথে তুমিও খেয়ে নাও মা। সবার আশায় থেকো না, ওদের উঠতে উঠতে বেলা দুপুর উঠেছে পর্যন্ত। রোজি শাহিদা বেগমকে দেখতে না পেয়ে খাওয়ার এক পর্যায়ে রিমুকে জিজ্ঞেস করে বসল, ভাবি, বড় আম্মুকে দেখছি না যে? মাহির ভাইয়ার জ্বর এসেছে, রোজি। বড় আম্মু উনার কাছে আছে। মুখে খাবার তুলতে যাওয়া হাতটা থমকে গেল রোজির। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, মাহির ভাইয়ের জ্বর এসেছে? কখন থেকে, ভাবি? উদ্ধৃতি চিহ্ন। সঠিক জানি না, সকালে উঠে শুনলাম উনার জ্বর এসেছে। উদ্বিগ্ন রোজির গলা দিয়ে খাবার নামছে না। সে কোনোমতো অল্প কিছু খেয়ে তাড়াহুড়ো করে উঠে যেতে লাগলে রিমু বলল, কি হলো রোজি? খাওয়া শেষ না করেই উঠলে কেন? আর খেতে পারছি না ভাবি। মাহির ভাইকে দেখতে যাব। রিমু মুচকি হেসে বলল, আচ্ছা যাও। আর হ্যাঁ, উনি বড় আম্মুর ঘরে। শাহিদা বেগম মাহিরের মাথার কাছে বসে ওর কপালে জ্বরপট্টি দিয়ে দিচ্ছেন। রোজিকে দেখে তিনি বললেন, রোজি, মাহিরের কাছে একটু বসো তো মা। আমি হালকা কিছু খাবার নিয়ে আসি, ওষুধ দিতে হবে আবার। শাহিদা বেগম বেরিয়ে যেতেই রোজি গিয়ে বসল উনার স্থলে। মাহিরের কপালে আলতো করে হাত ছুঁয়ে দেখল, জ্বরপট্টি দেওয়ার ফলে কপালটা ঠান্ডা হয়ে আছে। রোজি এবার হাত সরিয়ে মাহিরের কানের নিচে 2 আঙ্গুল স্পর্শ করালো। এতেই বুঝা গেল, শরীরটা প্রচণ্ড জ্বরে দগ্ধ। মুখ, চোখ আর মাথা বাদে মাহিরের পুরো শরীর ডাবল ব্ল্যাঙ্কেট দিয়ে ঢাকা। বন্ধ চোখের পাতাগুলো মৃদু কাঁপছে। ঘুমাচ্ছে নাকি জেগে আছে, বুঝা যাচ্ছে না। রোজি আস্তে করে ডাকল, মাহির ভাই। খুব খারাপ লাগছে? একটু সময় নিয়ে উত্তর এলো, না। একটু থেমে রোজি এবার একটা অপ্রাসঙ্গিক কথা বলে বসল, মাহির ভাই, আপনার যে স্লিপওয়াকিং এর প্রবলেম আছে, তা জানতাম না। কালকে আপনি ঘুমের মধ্যে আমার ঘরে চলে এসেছিলেন। আপনার মনে আছে সে কথা? মাহির চোখ বন্ধ রেখেই নীরবে শুনল রোজির কথা। কিন্তু উত্তর করল না। কি উত্তর দিবে সে, যেখানে প্রশ্নটাই সঠিক নয়, বরং বড়ই অপ্রাসঙ্গিক। কিছুক্ষণ পার হয়ে যাবার পরও যখন মাহিরের কাছ থেকে কোন উত্তর এলো না, মাহিরের মাথায় হাত বলিয়ে দিতে দিতে রোজি বলল, বুঝেছি, কিছু মনে নেই, থাকার কথাও না। জোর করে মনে করার চেষ্টা করতে হবে না। আপনি বিশ্রাম করুন। কথাগুলো বলেই রোজি মাহিরের বাম চোখের ভ্রুর উপরে ছোট্ট করে একটা চুমু খেল। মুহূর্তেই মাহিরের সেই চোখের কোণ বেয়ে এক ফোঁটা টপ্ত জল গড়িয়ে বালিশের সামান্য অংশ ভিজিয়ে তুলল। অতিরিক্ত জ্বরের তোড়ে চোখ দিয়ে পানি পড়ে কিনা। পরিপাটি হয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো আসপিয়া। পরনে তার হালকা নীল রঙের বাটারফ্লাই প্রিন্ট শাড়ি। হাত ভর্তি নীল কাচের চুড়ি। পিঠের উপর ছেড়ে রাখা রেশমি চুলে আড়াআড়িভাবে একটা বেলি ফুলের গাজরা আটকানো। সচরাচর চোখে কাজল দেওয়া হয় না তার, কাঁচা হাতে আজকে দিতে গিয়ে কিছুটা লেপ্টে গিয়েছে। তবুও খারাপ লাগছে না দেখতে। কাজল ব্যতীত মুখে কোন প্রকার প্রসাধনী নেই, এতেই যেন 27 বছরের যুবতীর যৌবনের সৌন্দর্য উপচে পড়ছে। আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সময় খেয়াল করল কপালটা কেমন যেন ফাঁকা ফাঁকা কাটছে। একটা টিপ পড়লে কেমন হয়? ড্রয়ার খুঁজতে গিয়ে নীল রঙের একটা টিপের পাতা হাতে পড়ল তার। তা হাতে তুলতেই বিছানার উপর থাকা ফোনটা বেজে উঠল। বিছানা থেকে ফোন আর হ্যান্ড পার্সটা তুলে নিয়ে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে নামতে আন্দাজ করে কপালে টিপটা বসিয়ে দিল সে। বাড়ির গেট পার হতেই প্রণয় পুরুষের দেখা পেয়ে ঠোঁটে মিষ্টি হাসি ফুটে উঠল আসপিয়ার। ওদের 10তলা ভবন, আশু প্লাজার সামনের রাস্তায় 2 হাত বুকের কাছে ভাঁজ করে দাঁড়িয়ে আছে মাহির। দুর্বল শরীরে এখনো খানিকটা জ্বর বইছে। দাঁড়িয়ে থাকা বেশ কষ্টসাধ্য। আজকে গাড়ি নিয়ে আসেনি মাহির। আসপিয়াই মানা করেছে। একটা সাধারণ প্রেমিকার মতো আজকে সে শাড়ি, কাজল, চুড়ি পরেছে। এখন একটা সাধারণ প্রেমিক যুগলের মতো রিকশায় মাহিরের পাশে বসে সারা শহর ঘুরবে সে। আসপিয়া কাছে এগিয়ে যেতেই মাহিরের মলিন চেহারাটা ওর দৃষ্টিতে ধরা দিল। আসপিয়া উদ্বিগ্ন স্বরে শুধালো,
মাহির, ঠিক আছো? তোমার মুখটা এমন মলিন দেখাচ্ছে কেন? ঠিক আছি, চিন্তা করো না। কোথায় যাবে বলো? কোন নির্দিষ্ট জায়গায় না যাই? বরং আজকে পুরো শহর ঘুরবো, কি বলো? ঠিক আছে। উদ্ধৃতি চিহ্ন। মাহির এক রিকশা থামিয়ে 1 ঘন্টার জন্য রিজার্ভ করল। তারা উঠে বসলে, রিকশা ধীরে ধীরে চলতে শুরু করল রাজশাহীর শ্বেতপাথরের পথ ধরে। বাতাসে উড়তে থাকা আসপিয়ার সিল্কি চুলগুলো বারবার মাহিরের চোখ মুখে ছুঁয়ে যাচ্ছিল। উষ্ণ কোমল সেই ছোঁয়া, অথচ মাহিরের ভিতরে কোনো অনুভূতির সাড়া নেই। নারী চুলের সেই মৃদু স্পর্শেও মাহির নিস্পন্দ, নিরাবেগ। আসপিয়া বিব্রত হেসে বলল, সরি, মাহির, আমার চুলগুলো মনে হয় তোমায় বিরক্ত করছে। মাহির শান্ত স্বরে বলল, পারলে চুলগুলো বেঁধে নাও, এভাবে চুল নষ্ট হয়ে যাবে। আসপিয়া মাথা নাড়ে সম্মতি জানিয়ে ব্যাগ থেকে ছোট একটা রাবার ব্যান্ড বের করে চুলগুলো আলতো করে গুছিয়ে বাঁধে নিল। মুহূর্তটা নিঃশব্দে চলছে চলন্ত রিকশার চাকার শব্দ, বাতাসের সুর, আর তাদের মাঝে অজানা এক নীরব স্পন্দন ব্যতীত আর কোন আনাগোনা নেই। এই নিস্তব্ধতার মাঝেই আসপিয়া হারিয়ে গেল তার নিজস্ব কল্পনার জগতে। এক অচেনা তাগিদে ইচ্ছে করল, উরুর উপর আলতো করে পড়ে থাকা মাহিরের হাতটা একবার ছুঁয়ে দিতে। কিন্তু ইচ্ছাটা প্রাধান্য দিল না সে। সেই অধিকার পায়নি যে। পুরো 1 ঘন্টা রিকশায় করে গোটা রাজশাহী শহর ঘুরল তারা। তারপর রেস্টুরেন্টে এসে ছোট্ট একটা কেক কেটে খাওয়া দাওয়া শেষে রাত 8টার দিকে মাহির আসপিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিল। নামার আগে আসপিয়া মাহিরের দিকে তাকিয়ে বলল, থ্যাঙ্কস মাহির, এত সুন্দর আর প্রাণবন্ত একটা বিকেল আমাকে উপহার দেওয়ার জন্য। ওয়েলকাম। উদ্ধৃতি চিহ্ন। আসপিয়া রুমে এসে হাসি মুখে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ওর মনটা আজকে ভীষণ ফুরফুরে। আয়নার সামনে দাঁড়িয়ে সে ভাবছে, ধরণীতে আবির্ভাব হওয়া প্রতিটি দিনই যদি তার জন্মদিনের দিন হতো, তাহলে প্রতিটি বিকেলকেই সে তার ভালোবাসার রঙে রাঙিয়ে তুলত। হঠাৎ আসপিয়ার চোখ আটকালো আয়নায় প্রতিফলিত প্রতিবিম্বটির কপালের দিকটায়। কপালে টিপটা ডান দিনে অনেকখানি বেঁকে আছে। এতটাই বেঁকে যে দূরে বাঁকাছে, যে কোনো অবস্থান থেকেই স্পষ্টভাবেই চোখে পড়ার মতো। কিন্তু মাহিরের কি একটি বারের জন্য চোখে পড়েনি? সে কিছু বলল না কেন? নাকি একটি বারের জন্যও মাহির তার দিকে তাকায়নি? অতীতের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আসপিয়া। মুহূর্তেই ওর মন মস্তিষ্ক বিচলিত হয়ে পড়ে। তাহলে কি তার ভালোবাসা সত্যিই হেরে যাচ্ছে? রোজি লাইব্রেরি বসে বই পড়ছে। এই পিরিয়ডে তাদের সাইকোলজি ক্লাস হচ্ছে। আর তার 4 সাবজেক্ট যেহেতু হায়ার ম্যাথ, তাই এই সময়টা তার ফাঁকা আছে। আর এই সুযোগে সে রাইসাকে নিয়ে লাইব্রেরিতে এসে বসেছে। রোজি হাতের কাছ থেকে একটা বই নিয়ে সেটাতে মনোনিবেশ করল। অন্যদিকে রাইসা পুরো লাইব্রেরি ঘুরে ঘুরে বই দেখছে, একটা বইও তার মনের মতো হচ্ছে না। হঠাৎ কিছু একটা দেখে রাইসা দৌড়ে রোজির কাছে গিয়ে ওকে বলল, রোজি, সোহান ভাইয়া। রোজি বই থেকে মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বলল, কোথায়? উদ্ধৃতি চিহ্ন। ওই পাশে গেল। আমি এখন কি করব? কি করবে মানে? কথা বলতে চাইলে গিয়ে কথা বলো। আর না হলে বসে পড়তে থাকো। কথা বলতে বলছো? আমি বলছি বলে না, তোমার ইচ্ছে হলে তবেই বলো। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা বলবো। আমারও মনে হচ্ছে কথা উচিত। উদ্ধৃতি চিহ্ন। রাইসা ধীর পায়ে সোবহানের কাছে গিয়ে ওকে ডাকল, সোহান ভাইয়া। সোহান মাথা নিচু করে বই পড়ছিল, ডাক শুনে মাথা তুলে রাইসার দিকে তাকালো, হুম, আমাকে ডাকছিলে? জি, আপনাকেই। কিছু বলবে? রাইসা আমতা আমতা করতে করতে বলল। আমাকে চিনতে পেরেছেন ভাইয়া? আমরা একই স্কুলে পড়তাম। আমি আপনার 1 ইয়ার জুনিয়র। উদ্ধৃতি চিহ্ন। ওহ, হতে পারে। বাট সরি, আমি তোমাকে মনে করতে পারছি না। যাই হোক, পরিচয় হয়ে ভালো লাগলো। তখনই শোভানের এক বন্ধু এসে ওকে ডোকে নিয়ে চলে গেল। রাইসা ভারী মনে রোজির পাশে এসে বসল। রোজি বলল, কি হলো? কথা হয়েছে? উনি আমাকে চিনতে পারেনি, রোজি। মলিন মুখে বলল রাইসা। এই জন্য মন খারাপ? আরে তোমরা তো একই ক্লাসে পড়তে না। স্কুলে কত জুনিয়র থাকে, সবাইকে মনে রাখা সম্ভব, বলো? কিন্তু আমি তো উনাকে সবসময় ফলো করতাম। একটু থেমে রাইসা নিজেকে তাচ্ছিল্য করে বলল, অন্যদের মতো আমি রূপতী নই, না তো চোখে পড়ার মতো আমার কোন গুণ আছে। আমার মতো মেয়েরা মানুষের চোখের আড়ালেই থেকে যায়, রোজি। নিজেকে অবমূল্যায়ন করে বলা রাইসার কথাগুলো শুনে রোজি একটু বিরক্ত হলো। অন্যের জন্য তুমি নিজেকে ছোট করে দেখছো কেন, রাইসা? তোমার উচিত সবার আগে তোমার আত্মসম্মানকে প্রাধান্য দেওয়া। তুমি বুঝবে না, রোজি। ভালোবাসার মানুষটার কাছ থেকে অবহেলিত হলে, নিজেকে নিজের কাছেই তুচ্ছ কীট মনে হয়। কলেজ থেকে বাড়িতে আসার সময় গাড়িতে রোজি বারবার ড্রাইভিং এ ব্যস্ত থাকা মাহিরের দিকে তাকাচ্ছে।
গত দুদিন ধরে মাহির ওর সাথে প্রয়োজনের বেশি একটি কথাও বলেনি। রোজি কোন প্রশ্ন করলে সীমাবদ্ধ উত্তর এসেছে শুধু। কিন্তু রোজির তো অল্পতে পোষায় না। এই কটা দিন মাহির ইনিয়ে বিনিয়ে বিভিন্ন কথা বলে ওর লোভ ধরিয়ে দিয়েছে। আর এখন ওকে নিঃশব্দে এড়িয়ে যাওয়ার বিষয়টা রোজির ছোট্ট মনে ব্যাকুলতার ঝড় তুলছে যেন। বাড়িতে পৌঁছা মাত্রই তুবা গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাড়ির ভিতর ঢুকে গেল। কিন্তু রোজি নামল না। মাহির আর রোজি দুজনই যে যার সিটে নিঃশব্দে কিছুক্ষণ বসে থাকে। রোজি মাথা নিচু করে বসে আছে আর মাহির লুকিং গ্লাসে রোজির মলিন মুখখানা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এই মুহূর্তে কিছু কথা রোজিকে খুব করে শোনাতে মন চাইছে মাহিরের, চিৎকার করে বলতে ইচ্ছে করছে, দূরে গেলে কাছে ডাকিস, কাছে যেতে চাইলে গ্রহণ করিস না। এতটা টানাপোড়েনের মাঝে আমি ভালো নেই, রোজ। আমি ভালো নেই, বুঝেছিস তুই? আমি তোর মতো স্বাধীনচেতা হতে পারিনি, নিজের মতো করে সবকিছু সহজভাবে ভেবে নিতে পারি না। এই জন্যই কি আমার জীবনটা এক অন্তহীন যন্ত্রণার গল্প? পৃথিবীতে এত মানুষ থাকতে, কষ্ট সর্বদা আমাকেই বেছে নেয়। তাদের ধারণা আমি ভাঙব না, অথচ আমি ভেঙে যাচ্ছি। কিন্তু এই আধভাঙা হৃদয়টা কেউ দেখল না। তুই নিজেও না। সকলের মুখে মুখে, ভালোবাসা নাকি সুন্দর, সুখকর। আমিও তো ভালোবেসেছি, রোজ। তাহলে সুখের সন্ধান আমি পেলাম না কেন? আমার ভালোবাসায় কোথায় কমতি আছে? দেখা, আজ দেখিয়ে দে, ওইটুকুও আমি পুষিয়ে দিব। তোকে ভালোবাসতে একচুল পরিমাণ কৃপণতা করব না। নিজেকে উজাড় করে ভালোবাসবো তোকে। কিন্তু মুখে কোন শব্দ আসে না। শুধু বুকের ভিতর এক গুমট চাপা হাহাকার জমে থাকে। একটু পর মাহির ফ্রন্ট সিটের দরজা খুলে বেরিয়ে ব্যাক সিটে এসে বসল। রোজি মাথা তুলে মাহিরের দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। মাহির বলল, কি হলো? নামবি না? হ্যাঁ, নামবো তো, নামছি। বলেই রোজি হাত বাড়ালো গাড়ির দরজা খোলার উদ্দেশ্যে। ঠিক সেই মুহূর্তে মাহির এক অভাবনীয় কাজ করে বসল। সে রোজির দিকে ঝুঁকে গিয়ে ওর পিঠের পিছন দিয়ে হাত পার করিয়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর ওর গলার ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিয়ে রাখল। রোজির ছোট্ট দেহখানা মাহিরের সুঠাম দেহ দ্বারা শক্ত করে সিটের সাথে চেপে রাখা হয়েছে। এই মুহূর্তে রোজির মাথায় স্কার্ফ না থাকলে মাহিরের চোখ মুখ ঠোঁট সবকিছু খুব গভীরভাবে রোজির গলার নরম ত্বকে মিশে যেত। এদিকে মাহিরের এমন আচরণে রোজি বিমূর্ত, হতভম্ব। শরীরটা ভিতর থেকে শিরশির করে উঠল। এই কেমন অনুভূতি? রোজি তো এমন অনুভূতির সাথে পরিচিত নয়। এর আগে মাহির ওকে বহুবার জড়িয়ে ধরেছে। কিন্তু তা ছিল আলতো আলিঙ্গন, যেখানে রোজি চিরচেনা ভালো লাগার সাগরে ভাসত। তবে আজকে মাহিরের আচরণ ও আলিঙ্গনের ধরন দুটোই উগ্র, যা রোজিকে অস্থির করে তুলছে। মাহিরের হাতের বাঁধন এতটাই দৃঢ় যে রোজি তার অস্থিরতা কমাতে টেনে শ্বাস নিতেও পারছে না। বরং শ্বাসের গতি বাড়ছে, গলা শুকিয়ে আসছে। রোজির এই অস্থিরতা মাহিরকে এড়িয়ে যেতে পারেনি। নারী দেহের এতটা সংস্পর্শে থেকে সেই দেহের ভিতরে ঘটে যাওয়া তোলপাড়, প্রাপ্ত বয়স্ক মাহির খুব ভালোভাবেই টের পাচ্ছে। কিন্তু সে রোজিকে ছাড়ছে না। তার একটু প্রশান্তি দরকার। জোর করে হলেও এবার সে একটু শান্তির নিঃশ্বাস নিতে চায়। এই নারীটির মাঝেই তো মাহিরের সকল সুখ শান্তি নিবন্ধ আছে। এই নারীর দেহের গন্ধে মিশে আছে অপার্থিব সুবাস। হোক না সে কিশোরী, কিন্তু সে তো মাহিরের একমাত্র ব্যক্তিগত নারী। রোজি কাপা কণ্ঠে বলল, মাহির ভাই, না। নামব তো। মাহির অনড়, সে ছাড়ল না রোজিকে। বরং স্কার্ফের উপর দিয়েই মাহির ওর নাকটা রোজির গলার মাঝে ঘষে দিল আনমনেই। এবার মাহিরকে আরেক দফা অবাক করে দিয়ে রোজির কান্নারত গলার আওয়াজ শোনা গেল, আমি বাড়ি যাব, মাহির ভাই। মাহির, রোজির গলার ভাঁজে হতাশার তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে ভার হয়ে আসা মাথাটা টেনে তুলল। রোজি নিঃশ্বাস বন্ধ করে বসে আছে, অশ্রুসিক্ত আখি যুগল স্থির। মাহির, রোজির ডান চোখে ঠোঁট ছুঁয়ে রাখল কতক্ষণ। এতে রোজির চোখে জমে থাকা সামান্য নোনতা অশ্রু মাহিরের ঠোঁটের কোণে মিশে গেল। মাহির এবার রোজির উপর থেকে সরে পাশের সিটে মাথা এলিয়ে দিয়ে আলগোছে চোখ দুটো বুজে নিল। মাহিরের কাছ থেকে মুক্ত হয়ে রোজি ওর দিকে একনজর তাকিয়ে কাপা হাতে গাড়ির দরজা মেলে দিল, মাটিতে পা ফেলার আগে আবার একবার মাহিরের দিকে চাইল। এত দ্বিধার মাঝেও মাহিরের ফ্যাকাশে মুখটা ওর বুক এফোর ওফোর করে দিচ্ছে যেন। রোজি কি তার মাহির ভাইয়ের কষ্ট অনুভব করে না? করে হয়তো। করে বলেই তো এত পিছুটান। বোকা রোজি তো আর জানে না, তার মাহির ভাইয়ের কষ্টের একাংশ কারণ সে নিজেই। জানলে হয়তো নিজের জীবন দিয়ে হলেও সেই কষ্ট লাঘব কাটত মাহিরের ছোট্ট রোজ, ওর শুভাকাঙ্ক্ষী। রোজি মাহিরকে ডাক দিতে মনের ভিতর খুব যত্ন নিয়ে শব্দ সাজালো। কিন্তু, কি আশ্চর্য, বেরিয়ে আসার সময় তা কণ্ঠনালীতে আটকে গেল যেন। অতঃপর সে একটা ফাঁকা ঢোক গিলে আলগোছে গাড়ি থেকে নেমে গেল।
রোজি চলে যেতেই মাহির চোখ খুলে তাকালো। শান্ত সমুদ্রের মতো স্থির সেই দৃষ্টি, উপরে নিস্তব্ধ কিন্তু ভিতরে ঢেউয়ের তোলপাড়। রক্তশূন্য ফ্যাকাশে চেহারাটা নির্লিপ্ততা, ভিতরের হাহাকার সেখানে অমূর্ত, ধ্বনিহীন। তুবা ড্রয়িং রুমে পা রাখতেই কোত্থেকে আমান দৌড়ে এসে ওকে জাপটে ধরে উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, তুবা আপু, হিমু আপুর বিয়ে। উদ্ধৃতি চিহ্ন। মুহূর্তে তুবার মৃদু বিরক্ত মাখা মুখটা চিকচিক করে উঠল। সে আনন্দে লাফাতে লাফাতে বলল, কবে? তার মানে আমরা জাপান যাচ্ছি? উদ্ধৃতি চিহ্ন। মেয়ের এমন লাফালাফি দেখে পাশ থেকে শাহিদা বেগম ধমকে বললেন, স্থির হয়ে দাঁড়িয়ে কথা বলতে পারিস না? আর কোন জাপান টাপানে যাওয়া হচ্ছে না। শাহিদা বেগমের কথা শুনে তুবার হাস্যোজ্জ্বল মুখটা চুপসে এইটুকুন হয়ে গেল। কেন, আমরা বিয়েতে যাব না? আমান বলল, ওহ তুবা আপু, পুরো কথা আগে শুনবা তো। বিয়ে বাংলাদেশে হবে, আমাদের বাড়ি থেকে। প্রায় 7 বছর পর আবারও বিয়ের সাজে সেজেছে মীরমহল। চারদিক আলোয় ঝলমল করছে, আনন্দে মুখরিত পুরো বাড়ি। মীর জামাল উদ্দিন ও সকিনা বিবি দম্পতির ঘরে 3 পুত্র থাকলেও কোনো কন্যা ছিল না। অথচ মীর জামাল উদ্দিন ছিলেন কন্যা প্রেমিক এক মানুষ। স্নেহে, কোমলতায় ভরা ছিল তার হৃদয়। তাই একসময় তিনি এক এতিম কন্যাকে দত্তক নিয়ে নিজের সন্তানের মতো লালন পালন করেন। নিজের হাতে সাজিয়ে, আদরে ভালোবেসে বিয়েও দেন তাকে। সেই মেয়েটি আজমির বাড়ির 3 কর্তার একমাত্র পালিতা বোন, হাফসা জাহান। বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে স্থায়ীভাবে জাপানে বসবাস করছেন। এবার তার একমাত্র কন্যা ইস্পার বিয়ে উপলক্ষে বহু বছর পর দেশে ফেরা। পাত্রের পরিবারও বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় বাংলাদেশেই বিয়ের আয়োজন করা হয়েছে। আর এই বিয়েকে ঘিরেই মীর মহল বাহারি আলোয় ঝিকমিক করছে, সেই সাথে বাড়ির প্রতিটি সদস্যের হৃদয় আনন্দের জোয়ার জমেছে। তবে সব আনন্দ, আলোকঝলমল আয়োজনের মাঝেও এক কোণে একটুখানি নিঃশব্দ বিষাদের ছায়া। সব ঠিক থাকলেও ঠিক নেই মাহির আর রোজির সম্পর্ক। গম্ভীর মাহির এখন আরও নীরব, আর সেই নীরবতার ভারী রোজির বুকের ভিতর বিষাদ জমিয়ে তুলেছে। রোজির চাওয়া তো বড় কিছু নয়, দিন শেষে মাহিরের একটুখানি মনোযোগ, দিনের সকল পার্থিব কাজ শেষে তার মমতাম প্রশস্ত বুকে একটুখানি আশ্রয়, আর হাসিমাখা মুখে একটা আন্তরিক কথা, এইটুকুই তো রোজির চাওয়া। কিন্তু মাহির যেন সেই সামান্য উষ্ণতাটুকুও দিতে নারাজ। ওই কুত্তা, বাপা বলেছি, বাপা। ওটাই তো বাপা। তুবা অতিষ্ঠ হয়ে আসিফের ডান পায়ের উড়ুতে চিমটি কেটে বলল, বাপা চিনতে শিখিসনি এখনো? এই যে এই বাম পাটা আমার দিকে একটু এগিয়ে দিবি। আসিফ তুবার মাথায় জোরেসোরে একটা টোকা দিয়ে বলল, ওটা আমার ডান পা, গাধি। গোবর পোড়া মাথায় বাম ডান ঢুকবে কি করে? তুবা গর্জে উঠল, মুখ বন্ধ রাখো, কুত্তা। না হলে কপালে নাচ নয়, আমার হাতের 5 আঙ্গুলের ছাপ মিলবে। টিভিতে দেখতে পাচ্ছিস না? তোর নাচ তুই নাচ, আমাকে দিয়ে এসব বাল ছাল হবে না। বলেই আসিফ তুবার হাত ঝটকা মেরে সোফার উপর ধপ করে বসে পড়ে। তুবা কোমরে হাত দিয়ে ঠেস মেরে বলল, মনে হচ্ছে হিমু আপুর কাজিনের প্রস্তাবেই রাজি হতে হবে। উনি কিন্তু আমাকে নাম্বার দিয়ে গিয়েছে, ডাকবো উনাকে? আসিফ তুবার দিকে তেড়ে এসে ওর চুলের মুঠি ধরে বলল, মেরে ফেলবো একদম। তাহলে আমার চুলের মুঠি না ধরে হাতটা ধর, আর ঠিক মতো প্র্যাকটিস কর। আসিফ এবার তুবার চুল ছেড়ে দিয়ে নিজের চুল টেনে ধরে দাঁত চিবিয়ে বলল, হে আল্লাহ, আমার অন্ধকার ভবিষ্যৎ আলোকিত করতে এই মেয়েকে একটু হেদায়েত দাও। দয়া করো প্রভু এই অধমের উপর। ঘরের দেয়াল টিভিতে নাচের ভিডিও সহ বাজছে, মেই আগার কাহুন, গান, আর গানের তালে তালে তুবা, আসিফকে বানর নাচ নাচাতে ব্যস্ত। এদিকে বেচারা আসিফ নাচের ও জানে না। কিন্তু কথায় আছে না, প্রেমের জ্বালায় বাঘও ঘোড়া হয়। আসিফের অবস্থা কিছুটা ওই ধাঁচের। কিছুদিন আগে তুবা অনলাইনে একটা কাপল ডান্সের ভিডিও দেখেছিল, এখন ওর মাথায় ভূত চেপেছে, হিমুর বিয়েতে ওই নাচটায় নাচতে হবে তাকে। কিন্তু বিপত্তি হলো, ওর পরিবার বাইরের কোন ছেলের সাথে নাচতে দেখলে ওকে জুতাবে, আর আসিফ যেহেতু ওরই কাজিন, তাই আসিফের সাথে নাচলে কারও কোন আপত্তি করার কথা নয়। অগত্যা তুবা নিজের ইগো, আত্মসম্মান বিসর্জন দিয়ে আসিফকে কাপল নাচের অফার করে, কিন্তু আসিফ নির্লিপ্ততা ভঙ্গিতে সেই অফার প্রত্যাখ্যান করলে তুবাও নির্লিপ্ততা ভঙ্গিতে বলেছিল, তুই না নাচলে আর কি করার। হিমু আপুর কাজিন রাকিব ভাইয়া একসাথে একটা নাচ দেওয়ার অফার করেছিল। ভাবছি অফারটা অ্যাকসেপ্ট করে আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দিব। আপুর ফোনে উনার নাচ দেখেছি, ফাটাফাটি নাচেন উনি, দেখতেও সেই। আমরা একসাথে নাচলে মানাবে খুব, তাই না? ব্যাস, ঠান্ডা মাথায় আসিফকে ব্ল্যাকমেইল করার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। ওর চোখের সামনে ওরই প্রেয়সী অন্য ছেলের হাত ধরে নাচবে, আর ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ চুষবে।
অবশেষে প্রাগার অনিচ্ছা সত্ত্বেও আসিফ তুবার সাথে নাচ দিতে রাজি হয়ে যায়। আসিফ তার অদৃষ্টের চিন্তায় নিমগ্ন হয়ে স্ক্রিনে প্রদর্শিত নাচ অনুযায়ী তুবার সাথে তাল মিলাচ্ছিল। এমন সময় হঠাৎ একটা কোমল হাতের মৃদু অথচ ক্ষুব্ধ এক থাপ্পড় এসে আছড়ে পড়ল ওর খোঁচা খোঁচা দাড়ি যুক্ত শ্যামলা গালে। আসিফ হতভম্ব হয়ে তাকিয়ে রইল তুবার মুখের দিকে। তুবার চোখে তখন রাগের আগুন, গাল গরম হয়ে উঠেছে। সে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে বলল, আমি জানতাম তুই একটা কুত্তা, কিন্তু এখন দেখছি তুই এক নম্বরের একটা লুচ্চাও। আসিফ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল, মুখে শুধুই বিস্ময়, আমি আবার লুচ্চামির কি করলাম? তুই আমার ইজ্জতে হাত দিয়েছিস, কুত্তা। মুহূর্তেই রাগ আর বিস্ময় একসাথে এসে ভর করল আসিফের চোখে। ক্রোধান্বিত কণ্ঠে হুঁশিয়ারি ভেসে এলো, ওই অপবাদ দেওয়ার আগে 10 বার ভাববি, না হলে সেই অপবাদ চরম অপরাধে পরিণত হতে বেশি সময় লাগবে না। তুবা গর্জে উঠল, তুই একটা লুচ্চা বেডা ছেলে, তুই আমার সুযোগ নিয়ে আমার কোমরে হাত দিয়েছিস। আসিফ গভীর নিঃশ্বাস ফেলে বলল, লাইক সিরিয়াসলি তুবা, সুযোগ নেওয়ার মানে জানিস তুই আদৌ? ভিডিওটা দেখ, কোমরে হাত দেওয়াটা এই ডান্সেরই একটা স্টেপ। তুবার কণ্ঠে তীব্র রাগ, তাই বলে তুই আমার ইজ্জতে হাত দিবি? তুবা, তুই কি বুঝতে পারছিস? এই ছোট্ট বিষয়টাকে কিসের সাথে তুলনা করছিস তুই? নিজেই তো বললি ভিডিও ফলো করতে, ভিডিওতে তো ওরাই এমন করছে, তাহলে আমি কি করব? তুই কোমরে হাত দেওয়ার অভিনয় করতে পারলি না? আসিফ গম্ভীর হয়ে উঠল, শোন তুবা, কোমরে হাত দেওয়ার অভিনয় আমি পারব না। আর তুই এসব তুচ্ছ বিষয়ে ওভাররিয়াক্ট করা বন্ধ কর। তোর নেকামি সব জায়গায় খাটবে না। তুবা একটুখানি থেমে নিমেষেই চিৎকার করে উঠল, আমি ওভাররিয়াক্ট করছি, তাই না? জানিস, তুই যখন আমার কোমরে হাত দিয়েছিস, তখন আমার কেমন লেগেছিল? আসিফের ক্রোধান্বিত মুখাবয়ব হঠাৎই বদলে গেল। চোখে এক ধরনের রহস্যময় কোমলতা। কিছুক্ষণের মধ্যেই সেই দৃষ্টি গভীর আবেগে ভরে উঠল। সে বাঁকা হেসে তুবার আরেকটু কাছে এসে হিসহিসিয়ে বলল, কেমন লেগেছিল? তুবার চোখ সামান্য নত হয়ে গেল, কণ্ঠে মৃদু কাঁপুনি। জানি না। কিঞ্চিত লাল হয়ে উঠেছে ওর ফর্সা গাল দুটো, মুখে অচেনা কোমলতা। চঞ্চল, রগচটা তুবার এমন রূপ আসিফের নিকট একেবারেই অপরিচিত। গাল দুটোতে ফুটে ওঠা রক্তিম আভা তাকে আহ্বান জানাচ্ছে একটিবার ছুঁয়ে দেখবার। আসিফ ধীরে ধীরে তার ডান হাত বাড়ালো, যেটা তুবার বাম গাল স্পর্শ করার ঠিক আগ মুহূর্তে, তুবা এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে নিজে কয়েক ধাপ পিছিয়ে গিয়ে গর্জে উঠল, লুচ্চা বেডা ছেলে, দুনিয়ায় সব মেয়ে মরল, এখন চাচাতো বোনের সাথেই ফ্লার্ট করতে এসেছিস যে? ঠিক তখনই ঘরে ঢুকল ইস্পা, মাহিরের ফুপাতো বোন, যাকে কত পর্বে হিমু বলে আখ্যায়িত করা হয়েছিল। কিন্তু এখন থেকে তাকে ইস্পা নামে লিখা হবে। দুজনকে ঝগড়ার্ত অবস্থায় দেখে অবাক হয়ে বলল, তোরা আবার কি নিয়ে লাগলি, আসিফ? 15-16 বছর বয়স পর্যন্ত বাংলাদেশে থাকায় পারফেক্টলি বাংলা বলতে পারে সে। তুবা যেন নতুন সুযোগ পেল, সে ইস্পার কাছে ছুটে গিয়ে বলল, ইস্পা আপি, জানো আসিফ আমারই। কথাটা শেষ হওয়ার আগেই আসিফ নিজের মানসম্মান রক্ষার্থে দৌড়ে এসে পিছন থেকে ওর মুখ, হাত চেপে ধরল। তুবা শতমুচরা মুচড়ি করে সেই বাঁধন আলগা করতে ব্যর্থ হল। কিন্তু সে কম যায় কিসে? তুবা শরীরের সকল শক্তি দিয়ে আসিফের হাত কামড়ে ধরল। এতেও যখন আসিফ ওর মুখ ছাড়ল না, এবার সে পিছন থেকেই আসিফের মেইন পয়েন্টে বেশ জোরে সরে একটা লাথি বসিয়ে দিল। বেচারা আসিফ এবার কাবু। তৎক্ষণাৎ সে তুবার মুখ ছেড়ে প্যান্টের সামনের অংশ চেপে ধরে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। স্বয়ংক্রিয়ভাবে ওর কুঁচকে যাওয়া মুখ দিয়ে একটা মৃদু চিৎকার বেরিয়ে এলো। ইস্পা ওদের উদ্ভট পদ্ধতির ঝগড়া দেখে হাসতে হাসতে শেষ। ও কোনোমতো নিজেকে সামলিয়ে বলল, অনেক হয়েছে, এবার তোদের ঝগড়া রীতি টেনে তাড়াতাড়ি নিচে আয়। ডিনার করতে ডাকতেছে তোদের। ইস্পা চলে যেতেই তুবা বুক ফুলিয়ে আসিফের কাছে এসে বলল, পেলি? আমার সামার সাথে লাগতে আসার ফল। তোর ভবিষ্যৎ অন্ধকার করতে আমার এক তুড়িই যথেষ্ট, মাথায় ঢুকিয়ে রাখো কুত্তা। তুবার কথাগুলো বলা শেষ হওয়া মাত্র আসিফ ওকে এক ঝটকায় দেয়ালের সাথে চেপে ধরে ওর মুখের একদম কাছে নিজের মুখ নিয়ে শান্ত ভারী স্বরে বলল, তাহলে তুইও মাথায় ঢুকিয়ে রাখো, কুত্তি, আই লাভ ডার্ক, সো আমার ভবিষ্যৎ অন্ধকার হলে, আই উইল হ্যাভ নো প্রবলেম, কিন্তু সেই অন্ধকারে মুখ থুবড়ে পড়বি তুই নিজেই। আমার ঘর অন্ধকার হলে তোরটা আলোকিত হবে না নিশ্চয়ই। আফটার ওয়াল, আমরা একই জাতের কুত্তা কুত্তি। রাত 10টার কাছাকাছি, গরমের হালকা আঁচ এখনো বাতাসে মিশে আছে। শহরের রাস্তাগুলো ক্লান্ত দিনের ঘাম মুছে নিচ্ছে আলো অন্ধকারের খেলায়। স্টিয়ারিংয়ে হাত রেখে মাহির চুপচাপ এগিয়ে চলছে, সামনে হেডলাইটের আলোয় ছুঁয়ে যাচ্ছে নিস্তব্ধ পথ। চেহারা জোরে ক্লান্তির ছায়া,
তবে সেই ক্লান্তি দেহের নয়, মনোজগতের গভীর কোন প্লেস থেকে জন্ম নেয়া। সারাদিনের শত ব্যস্ততা তাকে ক্লান্ত করতে পারে না। পারে কেবল এক জোড়া চোখের নীরব চাহনি। বাড়ি ফিরলেই আবারও সেই নিষ্পাপ চোখ দুটোর নীরব শান্ত চাহনির মুখোমুখি হতে হবে তাকে, যা সে চাইলেও এড়িয়ে যেতে পারে না। সাদরে গ্রহণ করতে হয় হৃদয় বয়ে যাওয়া ঝড়ের তাণ্ডব। আজকাল মাহির রাতকে ভীষণ ভয় পায়। সারাদিন নানা ব্যস্ততায় সময় পেরিয়ে গেলেও রাত যেন অসহ্য এক প্রতীক্ষা। মনের অস্থিরতা দমিয়ে চোখের পাতা বন্ধ করা দেয়। অফিসের জরুরি কাজে আজকে মাহিরকে যেতে হয়েছিল শহরের বাইরে, রাজশাহীর প্রান্তিক এক নগরে। কলেজ থেকে বাড়ি ফেরা হয়নি, সরাসরি রওনা দিয়েছিল সেখানে। গাড়িতে এসি চলার পরেও হালকা ঘাম জমেছে কপালে, মাহির গাড়ির কাঁচগুলো নামিয়ে দিল। বাতাসের সাথে ধুলোর কণা এসে জমছে ওর অবহেলায় বেড়ে উঠা এলোমেলো চুলের ভাঁজে। দীর্ঘ এই পথটাকে একটুখানি হালকা করতে আজ আবারও একবার ড্যাশবোর্ডের এফএম বাটনে এক শক্ত হাতের চাপ পড়ল। মুহূর্তেই গাড়ির নিস্তব্ধ বাতাসে ধ্বনিত হতো লাগল, খুঁজেছি তোকে রাত বেড়াতে, জ্বলেনি আলো স্বপ্নে, লুকিয়ে চিঠি তোকে লেখা, তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালালি, রাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম উড়ে, বুক পুড়ে, ছাই উড়ে লালা লালা। মীর বাড়ির বিশাল আকারের ডাইনিং টেবিলটাতে যুক্ত হয়েছে আরও 3টি চেয়ার। মীর পরিবারের একমাত্র লালিত কন্যা হাফসা জাহান, পত্নী কাশেম কবির ও একমাত্র কন্যা হুমায়রা কবির ইস্পা সহ দীর্ঘদিন পর আজ দুপুরে দেশে ফিরেছেন। শেষবার এসেছিলেন কারিমের বিয়েতে। তারপর দেখতে দেখতে 7টা বছর পেরিয়ে গেল, কাজের ব্যস্ততায় দেশের মাটিতে পা রাখা হয়নি তাদের। হাফসা জাহান আর কাশেম কবির দম্পতির প্রেমের বিয়ে ছিল। কাশেম কবির মীর পরিবারের মতো কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তান নয়, বরং খুবই সাধারণত পরিবার থেকে উঠে আসা এক সাধারণ ছেলে। তবুও তার নম্রতার কারণে মীর জামালউদ্দিন দ্বিধাহীনভাবে মেয়ের ইচ্ছেকে মেনে নেন। বিয়ের 16 বছর কেটে যাওয়ার পরে 15 বছরের ইস্পাকে নিয়ে এই দম্পতি পাড়ি দিয়েছিলেন জাপানে। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে ড্রয়িং রুমে বসে বিয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করছে। এরই মধ্যে ফটক পেরিয়ে আগমন ঘটল মাহিরের। মাহিরকে দেখে ইস্পা চেঁচিয়ে ডেকে উঠল, মাহির, এদিকে। উদ্ধৃতি চিহ্ন। মাহির লঘু হেসে হিমুর দিকে এগিয়ে আসতে লাগল। তার আগেই ইস্পা সোফা থেকে উঠে এসে মাহিরকে আলতো করে জড়িয়ে ধরে কিছুটা অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, ভেবেছিলাম তুই রিসিভ করতে যাবি, অথচ বাসায় এসেও তোকে পাইনি। মাহির আর ইস্পা সমবয়সী। ইস্পা বাংলাদেশে থাকাকালের অনবদ্য সেই সম্পর্ক এখনও রয়ে গেছে তাদের মধ্যে। মাহির ইস্পার মাথায় বলিয়ে দিয়ে বলল, সরি রে, আমি রাজশাহীতে ছিলাম না। ইস্পা মাহিরকে ছেড়ে হালকা হেসে বলল, হ্যাঁ, শুনেছি। তবে তুই আসলেই অনেক হ্যান্ডসাম হয়ে গেছিস, ছবির থেকে বাস্তবে তা আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। হাফসা জাহান এগিয়ে এসে মাহিরকে সোফায় নিয়ে গিয়ে বসালেন। অনেকদিন পর প্রিয় ভাতিজাকে কাছে পেয়ে ওর গায়ে মাথায় আদরে হাত বুলিয়ে দিতে দিতে খোশগল্পে মেতে উঠলেন যেন। তা দেখে কাশেম কবির বললেন, কি শুরু করলে, হাফসা? দেখছো ছেলেটা জার্নি করে এসেছে। ওকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে দিবে তো না? অনেক সময় পাবে গল্প করার জন্য। হাফসা জাহান মাহিরের কপালে চুমু খেয়ে বললেন, যা আব্বা, ফ্রেশ হয়ে আয়। খাবি? মাহির উঠে গেলে ইস্পা চেঁচিয়ে বলল, মাহির তাড়াতাড়ি আসবি। আমরা ছাদে আড্ডা হবে কিন্তু। পূর্ণিমার রাতে মীর মহলের ছাদটা এক অন্য জগৎ। চারপাশ নিস্তব্ধ, বাতাসে হালকা হাসির গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। উপরে আকাশজোড়া একটিমাত্র চাঁদ, তার চারদিকে কুয়াশার মতো ছড়িয়ে থাকা রূপালী আলো ছাদের প্রতিটি কোণে নরম আলো মেখে দিয়েছে। ছাদের মাঝখানে গোল হয়ে বসেছে মাহিররা। আড্ডার মাঝখানে ইস্পা বলে উঠল, কারিম ভাই, আমরা দেশে থাকতে থাকতেই মাহিরের বিয়েটা লাগাও তো। এত ঘন ঘন আসা যাবে না, টাকারও তো একটা ব্যাপার আছে। উদ্ধৃতি চিহ্ন। তুবা বলল, লাভ নেই ইস্পা আপি। মাহির ভাইয়াকে সবাই বিয়ের কথা বলে, কিন্তু ভাইয়া বিয়ে করতে চায় না। ইস্পা তুবার নাক টেনে দিয়ে বলল, সে কি তুবা? বিয়ে করতে চায় না কেন? তোমার ভাইয়ার কি বিয়ের বয়স হয়নি নাকি? তারপর মাহিরের দিকে তাকিয়ে বলল, মাহির, বিয়ের পাত্রী কি ঠিক করে রেখেছিস নাকি? হ্যাঁ, নির্লিপ্ততা আর সংক্ষিপ্ত উত্তর মাহিরের। তার নিষ্প্রাণ দৃষ্টি সোজাসুজি সামনে বসে থাকা রোজিতে আবদ্ধ। মাহিরের এমন জবাব শুনে সকলের বিস্ময়কর দৃষ্টি এসে আটকে যায় মাহিরের অভিব্যক্তিহীন চেহারায়। ওর এমন উত্তরের জন্য কেউ প্রস্তুত ছিল না। কেননা এর আগে বহুবার ওকে এই প্রশ্ন করা হয়েছে। কিন্তু বারবার মাহিরের উত্তর ছিল, না। কারিম একদৃষ্টিতে মাহিরের চোখের দিকে তাকিয়ে আছে। রিমুর মুখ হা হয়ে গিয়েছে, সে একবার মাহিরের দিকে তাকাচ্ছে তো একবার কারিমের দিকে। রোজি আগে থেকেই জানতো মাহিরের প্রেমিকা আছে। এমনকি তার জানা, সেই মেয়েটা আসপিয়া।
তাই মাহিরের কাছ থেকে আসা উত্তরটি তার কাছে অস্বাভাবিক লাগার কথা নয়। তবুও মাহিরের হ্যাঁ শব্দটি তার কানের কুশল ভেদ করে ধোঁয়াশার মতো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে নুয়ে থাকা মাথাটা চট করে সোজা হয়ে পড়ল, আর বড় বড় চোখ দুটো মিলিয়ে গেল মাহিরের নির্লিপ্ততা দৃষ্টিতে। ইস্পা উত্তেজিত হয়ে হয়ে বলল, আচ্ছা, তো এবার বিয়ে বুঝলাম না করতে চাওয়ার কারণ। তো আমরা কি জানতে পারি, কে সেই ভাগ্যবতী যে আমাদের মাহিরের হৃদয় ঘর বেঁধেছে? না, এবারও সংক্ষিপ্ত উত্তর মাহিরের। ইস্পা বলল, কেন, আমাদেরকে বলা যাবে না? উদ্ধৃতি চিহ্ন। কারিম বলল, হিমু, এখন থাক এসব, অন্য কথায় আয়। আচ্ছা, ঠিক আছে, এখন তাহলে গান হোকে যায় কয়েকটা, কি বলো? আমান লাফিয়ে উঠে বলল, ঠিক বলেছ হিমু আপু, অনেক দিন থেকে গান শুনিনি। আসিফ ভাইয়া, আমি তোমার গিটারটা নিয়ে আসি? আসিফ মৃদু করে গর্জে উঠে বলল, একদম না আমান, তুই আমার গিটারে হাত দিবি না। গতবার আমার গিটারের তার ছিঁড়ে রেখেছিলি, মনে নেই? ভাইয়া ওটা আমি ছিঁড়িনি, ওটা তো তুবা। তখনই আমানের পিঠে দম করে একটা থাপ্পড় এসে পড়ল, এতে ওর মুখ ফসকে বাইরে যাওয়া কথাটা অর্ধ অবস্থাতেই গলায় আটকে রইল। আসিফ ফুঁসে ওঠে বলল, তার মানে তুবা ছিঁড়েছিল? আমান দুদিকে মাথা নাড়িয়ে অস্বীকার করে বলল, না ভাইয়া, আমার থেকেই ছিঁড়ে গিয়েছিল। তাহলে এক্ষুনি এটা কি বললি? কই, কিচ্ছু বলিনি তো। আসিফ রেগেমেগে আবার কিছু বলতে যাবে তার আগে কারিম বলল, ঝগড়া থামা। আর কোন গিটার লাগবে না? রিমু আমার পাশে এসে বসতো, আমিই গান গাইছি। রিমু বলল, গান গাইবে তো গাও তুমি, আমাকে আবার উঠতে হবে কেন? আরে বাবা, তুমি পাশে না থাকলে আমার মন থেকে গান আসে না। এসো বউ, আমার পাশে এসে বসো। কারিমের এহম কথায় সবাই হেসে উঠল, আড্ডায় আবার প্রাণ ফিরে এলো যেন। রিমু দাঁত কটমট করতে করতে কারিমের পাশে গিয়ে বসল। আর কারিম রিমুকে পাশ থেকেই জড়িয়ে নিয়ে গাইতে লাগল, তোমার চোখে আকাশ আমার চাঁদ উজার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। রোজি অপলক তাকিয়ে আছে কারিম আর রিমুর দিকে। দৃষ্টিতে তার একরাশ মুগ্ধতা, তার ঠোঁটের কোণে মাহিরের চেনা সেই মিষ্টি হাসি। মাহিরের প্রিয়তমা খুব করে উপভোগ করছে গানের প্রতিটা লাইনে থেকে উঠে আসা অপার্থিব সুর। কারিমের পর আসিফ দুইটা গান গাইল। এবার ইস্পা নিজেও একটা জাপানিজ গান ধরল। তা গাওয়া শেষ হতেই ইস্পা এবার মাহিরকে উদ্দেশ্য করে বলল, এবার মাহির, তোর পালা। আমার দ্বারা হবে না, মাহিরের সোজা জবাব। আমান বলল, ইস্পা আপু, মাহির ভাই এখন আর গান গায় না। গান গায় কি না, তা আমি দেখছি না। আজকে, এক্ষুনি ওকে গাইতে হবে। মাহির একবার তাকালো দোজির দিকে। রোজিও তার দিকেই তাকিয়েছিল, দৃষ্টি মিলে গেল দুজনের। মাহির বুঝার চেষ্টা করছে, তার রোজ চায় কি? মাহির এক ছোটে দাঁড়িয়ে গিয়ে বলল, আমি ক্লান্ত, ঘুমের প্রয়োজন। রুমে গেলাম আমি। তারপর সে রোজির কাছে এসে ওর কোল থেকে মেসিকে উঠে নিয়ে বলল, ঘুমাতে যাওয়ার সময় আমার কাছ থেকে নিয়ে যাবি। ইস্পা চেঁচিয়ে বলতে লাগলো, রোজি মাহিরকে আটকাও, যেতে দিও না। আমরা আজকে গান শুনব। রোজি তাকালো মাহিরের দিকে, বলতে ইচ্ছে করল খুব, একটা গানও না মাহির ভাই। কিন্তু পারল না বলতে, শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল মাহিরের চলে যাবার পানে। ভিতর থেকে গিটারের টুংটাং শব্দ ভেসে এলো রোজির কর্ণকুহরে। রাতের গভীর অন্ধকারে কোন প্রকার কৃত্রিম আলোর ঠাঁই নেই ঘর জুড়ে, জানালা দিয়ে ঢোকা পূর্ণিমার আলোয় যতটুকু আলোকিত হওয়া সম্ভব, ততটুকুই। রোজি আন্দাজ করে গোটা কয়েক পা এগিয়ে গেল সামনের দিকে। গিটারের টুংটাং শব্দ তখনও অন্ধকারে ভেসে বেড়াচ্ছে, তবে এই শব্দের উৎস খুঁজে পেল না রেজির কর্ণগহ্বর। সে ঘরের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ল। তারপর মৃদু কম্পিত কণ্ঠে ডেকে উঠল, মাহির ভাই। মাহির গিটারের সুর থামিয়ে দিল। খানিকক্ষণের নীরবতা ছাপিয়ে শান্ত, গভীর কণ্ঠস্বর ভেসে এলো, বামে তাকা। রোজি মাথা ঘুরিয়ে হাতের বামে তাকালো। বেলকুনির দরজা দিয়ে আসা চাঁদের রূপালী রেখায় ধরা দিল এক পরিচিত অবয়ব। দেয়ালে হেলান দিয়ে বসে পা দুটো মেঝেতে ছড়িয়ে রেখেছে মাহির। কোলের উপর গিটার, হাত দুটো তাতে সুর তুলতে ব্যস্ত। পায়ের কাছে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে মেসি। রোজি গুটি পায়ে এগিয়ে গেল মাহিরের দিকে। মাহির হাত বাড়িয়ে ধরল রোজির দিকে, বিনা দ্বিধায় রোজি সেই হাত ধরতেই মাহির ওকে টেনে নিজের পাশে বসিয়ে দিল। রোজিও মাহিরের মতো দেয়ালে হেলান দিয়ে পা দুটো মেঝের উপর ছড়িয়ে বসল। হাত দুটো উরুর উপর রেখে মাহিরের দিকে তাকিয়ে নিঃশব্দে গাল ভরে হেসে উঠল। চাঁদের রূপালী আলোয় মাহির মন ভরে দেখল সেই হাসিমাখা মুখটা। এভাবে হাসলে রোজিকে আরো বাচ্চা বাচ্চা দেখতে লাগে। মাহির নিশ্চুপ, রোজি কথা শুরু করার জন্য বাহানা খুঁজছে মনে মনে।
কিন্তু বলার মতো কোন কথা খুঁজে না পেয়ে রেট্রিক্যাল প্রশ্ন করে বসল, মেসি ঘুমিয়ে পড়েছে, মাহির ভাই? বরাবরের মতোই রোজির অযাচিত প্রশ্নকে এড়িয়ে গেল মাহির। বরং সে আস্তে করে শুধালো, গান শুনবি, রোজ? একই সাথে বিস্ময় ও উত্তেজনা এসে ভর করল রোজির মুখ জুড়ে। আপনি গাইবেন, মাহির ভাই? গাইলে তো অবশ্যই শুনব। মাহির আর কিছু বলল না, সে গিটারের তারে আঙুল চালিয়ে সুর ধরল। যে পথে এগিয়েছে পা, সেইও আমায় চিনে না, আমি তো ফিরে যেতে চাই। আমাকে ফিরিয়ে নাও, আমি যে কে তোমার, তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকব। দেয়ালে মাথা ঠেকিয়ে বন্ধ চোখে গান গাইছে মাহির। আজ প্রায় 9 কি 10 বছর পর সে কারো সামনে ভিতরের সুর তুলে ধরছে। তাই বোধ হয় গলাটা ভীষণ কাঁপছে তার। তবুও সুরের অমিল নেই কোনখানে, একজন দক্ষ সঙ্গীত শিল্পীর মতো সুর ও কথার তাল কণ্ঠনালীতে ধ্বনিত হচ্ছে। গান গাওয়ার পুরোটা সময় রোজি মাহিরের দিকে তাকিয়েছিল, সরাসরি বেলকুনির দরজা দিয়ে আসা চাঁদের রূপালী আলো মাহিরের মুখশ্রীর এক পাশ আলোকিত করে তুলেছে, মাথা পিছনে হেলান দিয়ে রাখায় গলার অ্যাডামস অ্যাপল নামক হারখানার উঠা নামা স্পষ্ট হয়ে উঠেছে। গান শেষ হতেই রোজি হাত তালি দিতে উদ্ধত হল। পরক্ষণেই মনে হলো এটা হয়তো কষ্টের গান, তাই হাত দুটো আলাদা করে আবারও উরুর উপর রাখল। মাহিরের দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর হয়েছে, মাহির ভাই। ছাদে গাইলে সবাই শুনতে পেত। মাহির গিটারটাকে পাশে খাড়া করে রেখে রোজির পিঠের নিচ দিয়ে হাত পার করিয়ে ওকে আগলে নিল। মাহিরের একটু সায় পেতেই রোজি 2 হাত দিয়ে মাহিরের পেট জড়িয়ে ধরে, মাথাটা এলিয়ে দিল কাঁধে। অভিমানী কণ্ঠে বলল, আপনি কয়েকদিন ধরে আমার সাথে ভালো করে কথা বলেননি কেন, মাহির ভাই? আমি কষ্ট পেয়েছি খুব। রোজির প্রশ্নের কোন উত্তর এলো না মাহিরের তরফ থেকে। বরং বেশ কিছুক্ষণ পর হিসহিসে কণ্ঠে ভেসে এলো, ভালোবাসি, রোজ। বড্ড ভালোবাসি তোকে। উদ্ধৃতি চিহ্ন। রোজি চট করে মাথা তুলে মাহিরের মুখের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য মাহিরের কৌতূহলী চোখ দুটো মৃদু জ্বলজ্বল করে উঠল যেন। তার কথাটা রোজিকে প্রভাবিত করল কি? করল হয়তো। কিন্তু ক্ষণিকের সুখ বালির প্রাসাদের মতো মাহিরের চোখের ঝিলিক মিলিয়ে গেল। রোজি মুখ ভরে হেসে বলল, আমিও তো আপনাকে ভালোবাসি, মাহির ভাই। অনেক, অনেকগুলো ভালোবাসি। পৃথিবীতে হয়তো প্রথমবার কোন প্রেমিক পুরুষ তার প্রিয়তমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে আশাহত হয়ে ফিরে এলো। রোজির এই সহসা ভালোবাসার স্বীকারোক্তির মানে মাহিরের জানা। দুজন দুজনের দিকে বেশ কিছুক্ষণ ধরে অপলক তাকিয়ে থাকল। মাহির বলল, তোর কাছ থেকে কিছু চাইলে তুই দিবি, রোজ? রোজির সহসা উত্তর, অবশ্যই দিব। কি চান, বলুন, পরে একসময় বলবো। উদ্ধৃতি চিহ্ন। মাহিরের কোলে হাতের উপর বিভোরে ঘুমাচ্ছে রোজি। কথা বলতে বলতেই ঘুমিয়ে পড়েছে মেয়েটা। রাতও তো আর কম হয়নি। বেলকুনির দিকে মুখ করে চিত হয়ে ঘুমানোর ফলে পূর্ণিমার আলোয় ওর পুরো মুখ স্পষ্ট হয়ে উঠেছে। মাহির এক হাতের উপর রোজির ছোট্ট দেহখানা আগলে নিয়ে অন্য হাত দিয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ ওর মনে হতে লাগলো কিচ্ছু পাল্টায়নি, কিচ্ছুটি নয়। এভাবেই, এই কোলের উপরই বাচ্চা রোজকে ঘুম পাড়াতো সে। কেবল পাল্টেছে সময়, বেপরোয়া সময় কেড়ে নিয়েছে তার সুখময় অতীত, পরিবর্তে দিয়েছে এক ঝাঁক নর্ক যন্ত্রণা। 16 বছর আগে মাহিররা যখন একেবারের জন্য দেশে ফিরে আসে, তখন মাহিরের বয়স 11 পেরিয়ে 12তে পড়তে কয়েক মাস বাকি। বাড়িতে পৌঁছেই ক্লান্ত মাহির ড্রয়িং রুমের সোফার উপর গা এলিয়ে শুয়ে পড়ল। দাদা মীর জালালউদ্দিন বসেছেন ওর পায়ের কাছে, দাদি ছকিনা বিবি বসেছেন মাথার কাছে, দাদা দাদির প্রিয় নাতি এতদিন পর তাদের কাছে ফিরেছে বলে কথা। এছাড়া বাড়ির সবাই সবার মতো তাদেরকে আদর আপ্যায়ন করতে ব্যস্ত। ছকিনা বিবি মাহিরের মাথায় আদুরে হাত বুলাতে বুলাতে ফ্রেশ হওয়ার জন্য তাড়া দিচ্ছেন। কিন্তু সবাইকে অগ্রাহ্য করে ক্লান্ত মাহির আগের নাই চোখ বন্ধ করে পড়ে রইল। হঠাৎ ওর কানে বাচ্চা কণ্ঠের কিছু অস্পষ্ট শব্দ ভেসে আসতে লাগল। কৌতূহলী হয়ে চোখ খুলে এদিক ওদিক তাকাতে লাগলো মাহির। তখনই সোফার পাশে রাখা দোলার উপর কাত হয়ে শুয়ে থাকা ছোট্ট একটা প্রাণধরা দিল তার কৌতূহলী দৃষ্টিতে। শিশুটি মাহিরের দিকে তাকিয়ে মুখ দিয়ে ছোট ছোট বুলি কাটছে আর থেকে থেকে দুলে উঠছে ওর ছোট্ট দেহখানা। মুহূর্তেই মাহিরের সকল ক্লান্তি দূর হয়ে ঠোঁট দুটো প্রসারিত হয়ে উঠল। সে এগিয়ে গেল দোলনার দিকে, এবার দোলনায় কাত হয়ে শুয়ে থাকা শিশুটি আপনা আপনি চিত হয়ে বড় বড় চোখ করে দেখতে লাগলো মাহিরকে। মাহির হাত বাড়িয়ে শিশুটির নরম গাল ছুঁয়ে দিয়ে বলল, হ্যালো, কিউট বেবি। মাহিরের এইটুকু সায় পেতেই শিশুটা যেন আরো মাতোয়ারা হয়ে উঠল। এবার সে তার ছোট্ট ছোট্ট হাত দুটো এগিয়ে ধরল মাহিরের দিকে। পিছনের সোফা থেকে মাহিরের দাদা মীর জালাল উদ্দিন বললেন, সিইজিওর কাজিন সিস্টার, মাহির। উদ্ধৃতি চিহ্ন। মাহির বলল, ওহ, দা বেবি ইজ আ গার্ল।
মাই বেবি সিস্টার। তারপর সে শিশুটির বাড়িয়ে রাখা হাত দুটোর দিকে নিজের শাহাদাত আঙুল দুটো বাড়িয়ে দিল। মুহূর্তেই নরম কোমল সেই ছোট্ট হাত দুটো মাহিরের আঙুল দুটো শক্ত করে আঁকড়ে ধরল। মাহির দাদার দিকে তাকিয়ে বলল, হোয়াটস হার নেম, গ্র্যান্ডপা? রোজি। মাহিরের ভ্রুদয় কুঁচকে এলো। সে থমথমে মুখে বলল, রোজি। হোয়াট কাইন্ড অফ নেম ইজ দিস? ইট শুড বি রোজ, শুড নট ইট? এই পর্যায়ে মীর জালালউদ্দিন হেসে দিলেন। তিনি ওদের দিকে এগিয়ে আসতে আসতে বললেন, ওকে মাই ডিয়ার। সি ইজ রোজ, ইয়র রোজ। মাহির বলল, সি ইজ বেটার দ্যান অ্যাঞ্জেল। ক্যান আই হোল্ড হার, গ্র্যান্ডপা? মাহির ছোটবেলা তুবাকে অ্যাঞ্জেল বলে ডাকত। মীর জালাল উদ্দিন এবার রোজিকে দোলনা থেকে উঠিয়ে মাহিরের কোলে দিলেন। মাহির 4 মাসের ছোট্ট রোজিকে বুকে জড়িয়ে ওর ফোলা ফোলা গোলাপি গালে চুমু খেয়ে বলল, রোজ, ইউ আর সো কিউট, মাই ড্রিম অ্যাঞ্জেল। শুরুটা এভাবেই হয়েছিল। এই প্রথম মাহিরের মনে হলো, তাদের শুরুটা এত সুন্দর না হলেও পারত। তাহলে সেই সুন্দরকে আরেকটিবার ছুঁয়ে দেখবার আশায় নিজেকে বাঁচিয়ে রেখে অসহ্যনীয় সব যন্ত্রণা বরণ করতে হতো না তাকে বারেবার। মাহির রোজি মাথাটা বুকে চেপে ধরে ওর কানের কাছে ফিসফিসিয়ে বলল, তোর এই ছোট্ট মাথাটা বুকে আগলে নেবার তৃষ্ণায় আমার অভিলাষ পীড়িত হৃদয় মৃত্যুকে বরণ করতে ব্যর্থ হয়েছে। পক্ষান্তরে বরণ করেছে অপেরিয়েম কষ্টের ভাণ্ডার। এসেছে যাবৎ রোজি লক্ষ্য করছে, অন্য দিনের তুলনায় রাইসাকে আজকে বেশি খুশি খুশি লাগছে। অতি নগণ্য বিষয়ও মন খুলে হেসে উঠছে আর একটু পরপর হাত ঘড়িতে চোখ বুলিয়ে নিচ্ছে। এই পর্যায়ে কৌতূহল দমাতে না পেরে রোজি বলেই বসল, রাইসা কি হয়েছে বলতো, আজকে তোমাকে একটু বেশি খুশি দেখতে লাগছে। জানতে চাও কি হয়েছে? জানাতে চাইলে অবশ্যই শুনব। জানাতে চাও কি? আগে বলো, এত বড় একটা খবর জানানোর বদলে আমাকে কি দিবে? আমি আবার কি দিব? তুমি বলো কি চাও, যা চাইবো, দেবে তো? রোজি বিরক্ত হলো খুব। ওহ রাইসা, এত কথা ঘোরাচ্ছ কেন, বলতো? আচ্ছা আচ্ছা, বলছি। বদলে আমাকে একদিন তোমার কাজিনের রেড মার্সিডিজে করে ঘোরালেই হবে, ঘোরাবে কি? আচ্ছা মাহির ভাইকে বলবো নিয়ে যেতে একদিন। এখন তো বলো কি হয়েছে? উদ্ধৃতি চিহ্ন। রাইসা এবার রোজির একেবারে কাছে এসে নিচু স্বরে বলল, কালকে ছুটির সময় সোহান ভাইয়ার সাথে কথা হয়েছে। আবার আজকেও আমরা একসাথে কলেজে এসেছি। উদ্ধৃতি চিহ্ন। রোজি চোখ বড় বড় করে রাইসার দিকে তাকিয়ে বলল, কি কথা হয়েছে? তুমি কি উনাকে তোমার ভালো লাগার কথা জানিয়ে দিয়েছ? আরে না, এত তাড়াতাড়ি কি এসব কথা বলা যায় নাকি? এমনই কথা হয়েছে। ব্রেকে দেখা করতে চেয়েছে। কথাগুলো বলতে গিয়ে নাকের ডগা লাল হয়ে উঠল কিছুটা। মলিন মুখে চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে রোজি। কলেজ থেকে ফেরার পথে হঠাৎই মাহির গাড়ি ঘুরিয়ে অন্য পথে নিলে বিস্মিত রোজি প্রশ্ন করেছিল, বাড়ি যাব না, মাহির ভাই? কিন্তু মাহির তো উত্তর দেয়নি, বরং মৃদু ধমকে চুপ থাকতে বলেছে ওকে। তাই রোজির মন খারাপ হয়েছে খুব। মাহির লুকিং গ্লাসে দেখল রোজির মলিন মুখখানা। কিন্তু কিছু বলল না। মেয়েটা সঠিক সময়ে কোন প্রশ্ন করবে না, কিন্তু অসময়ে সব আজগুবি প্রশ্ন নিয়ে হাজির হবে। এই যেমন দুদিন আগে, মাহির ওর কাছে ব্যাংকের কিছু কাগজ নিয়ে গিয়ে কয়েকটি জায়গায় স্বাক্ষর করতে বলল। রোজিও তৎক্ষণাৎ কোনরূপ প্রশ্ন ছাড়াই সিগনেচারগুলো করে দিল। অথচ তখন তার প্রশ্ন করা উচিত ছিল না, এগুলো কিসের কাগজ? প্রয়োজনে যাচাই করা দরকার ছিল তার। কিন্তু না, বিনা দ্বিধায় সে সবকটি স্বাক্ষর করে দিল। এতটাও অন্ধবিশ্বাস করতে হয় বুঝি কাউকে? বোকা রোজির দ্বারাই সম্ভব। আর সেটা যদি হয় রোজির মাহি ভাইয়ের বেলায়, তাহলে তা হবে বদ্ধমূল বিশ্বাস। আজকে ইস্পার গায়ে হলুদ। এই উপলক্ষে তুবা আরও 2 দিন আগে থেকে কলেজকে না করে দিতে চেয়েছিল। কিন্তু মাহিরের ভয়ে গত 2 দিন যেতে হলেও আজ তাকে কে পাঠায় কলেজে। তাই তুবা আজকে ওদের সাথে নেই। ব্যাংকে পৌঁছে মাহির রোজিকে নিয়ে সরাসরি ম্যানেজারের ডেস্কে চলে গেল। মাহির আর ম্যানেজারের কথোপকথন শুনে রোজির মনে হলো তারা পূর্বপরিচিত। আর হবেই না বা কেন? শহরের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সবসময় ব্যাংকে যাতায়াত লেগেই থাকে তাদের, বলা বাহুল্য ব্যাংকের স্পেশাল ক্লায়েন্ট। মধ্যবয়স্ক ম্যানেজার রোজির সাথে অত্যন্ত স্নেহপূর্ণ কয়েকটি কথা বলে এক জায়গায় সিগনেচার করতে বললেন। রোজি একবার তাকালো মাহিরের দিকে। মাহির সম্মতি দিলে সে সিগনেচার করে দিল। কাজ শেষে ম্যানেজার কফি অফার করলে, মাহির সৌজন্যসহ না করে রোজিকে নিয়ে বেরিয়ে এলো। গাড়িতে বসে মাহির রোজিকে ছোট একটা কাগজের প্যাকেট দিয়ে বলল, এর ভিতর একটা ডেবিট কার্ড আছে আর কাগজে ওর পিন নাম্বার লেখা আছে। পিন নাম্বারটা মুখস্থ করে কাগজটা নষ্ট করে ফেলবি। রোজি প্যাকেটটা হাতে নিয়ে অবাক চোখে তাকালো মাহিরের দিকে। বলল, কিন্তু এটা আমাকে দিচ্ছেন কেন, মাহির ভাই?
এটা এখন থেকে তোর। যখন ইচ্ছে এখান থেকে টাকা উঠিয়ে খরচ করবি। আমাকে তো বাসা থেকেই সবকিছু দেয়। আমার লাগবে না এটা, আপনিই রাখুন। উদ্ধৃতি চিহ্ন। রোজি, একটু আগে কি বলেছি, এরই মধ্যে ভুলে গেলি? চোখ মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে কথাগুলো বলল মাহির। অবশেষে রোজি বাধ্য মেয়ের মতো ব্যাগের ফ্রন্ট চেইন খুলে তাতে কাগজটা রেখে দিল। রং বেরঙের মরিচ বাতি আর ফুল ফুলে সাজিয়ে উঠেছে পুরো মীরমহল। হাতে সময় কম থাকায় সন্ধ্যায় গায়ে হলুদ আর রাতে মেহেদি অনুষ্ঠান রাখা হয়েছে। এই দুটো অনুষ্ঠানের আয়োজন বাগানেই করা হয়েছে। আর বিয়ের আয়োজন কমিউনিটি সেন্টারে। আজ সারাদিন ধরে মীর বাড়ির প্রতিটা সদস্যের নিঃশ্বাস নেবার অবকাশ নেই যেন। বিশেষ করে ছেলেদের। কলেজ থেকে ফিরে গোসল করারও সময় মিলেনি মাহিরের, কাজে তুমুল ব্যস্ত হয়ে পড়েছে। নিজে দাঁড়িয়ে থেকে পুরো স্টেজ ডেকোরেট করিয়ে নিয়েছে। নিপুণ হাতে সাজ সম্পন্ন করিয়ে রিমু আয়নার সামনে দাঁড় করিয়ে দিল রোজিকে। মুহূর্তেই আয়নার ভিতর ফুটে উঠল এক রূপলোভা অপসরীর প্রতিবিম্ব। পরনে তার হলুদ ও গোলাপি কম্বিনেশনের একটা আনারকলি সেট। কোমর অবধি সিল্কি চুলগুলোকে রিমু হালকা ডিজাইন করে ছেড়ে দিয়েছে পিঠে। কান, কপাল, গলা, হাত সবখান সেজে উঠেছে তাজা গোলাপ আর বেলির অলঙ্কারে। ঠোঁটে হালকা লিপস্টিকের প্রলেপ ব্যতীত সারা মুখে কোন প্রসাধনী ব্যবহার করা হয়নি। যদিও কিশোরী রোজির আজকে খুব শখ হয়েছিল সবার মতো মেকআপ করবার, কিন্তু রিমু না করেছে। বলেছে, তোমার ত্বক এমনতেই অনেক সুন্দর, রোজি। মেকআপ করলেই বরঞ্চ অন্যরকম লাগবে দেখতে। তাছাড়া সবার মুখে হঠাৎ মেকআপ স্যুট করে না। রিমুই যেন ঠিক যার ভিতরে আলো, তার মুখে রঙের প্রয়োজন হয় না। রিমু আয়নার দিকে তাকিয়ে তৃপ্তি নিয়ে বলল, মাশাল্লাহ, রোজি, কি সুন্দর লাগছে তোমাকে। কারো নজর না লাগুক আমার রূপতী ননদের উপর। কিশোরী বয়সে আয়নার সামনে নিজেকে বিভিন্নভাবে উপস্থাপন করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখাটা প্রতিটি কিশোরীর বৈশিষ্ট্য। তবে রোজি সবার মতো নয়। অতি প্রয়োজন ব্যতীত সচরাচর সে আয়নার সামনে দাঁড়ায় না। ওর এসবে কোন খেয়ালই নেই। তবে আজকে রোজির আচরণে ফুটে উঠেছে নির্মল কিশোরীর ছটফটানি। এই যে এই মুহূর্তে রোজি নিজের ঘরে এসে একটু পরপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর নিচ থেকে ভেসে আসা স্পিকারের সাথে তাল মিলিয়ে গুনগুন করছে আপন মনে। আজ যেন কিশোরী নিজেই নিজের প্রেমে বিভোর। ইতিমধ্যেই বাড়ির প্রায় সকলকের সামনে নিজেকে প্রদর্শিত করা শেষ ওর। সকলেই প্রশংসায় প্রশংসায় ভাসিয়ে দিয়েছে ওকে। সকিনা বিবি মানুষের কুঞ্জর থেকে নাতনিকে বাঁচাতে কপালের এক কোণে আলতো করে জিভের ডগা ছুঁয়ে লজর টিকা লাগিয়ে দিয়েছেন। হঠাৎ রোজির মনে হলো আসিফ আর মাহিরকে এখনো দেখানো হয়নি। রোজি মাহিরের ঘরে গেল প্রথমে। কিন্তু মাহিরকে ঘরে না পেয়ে আসিফের কাছে গেল। আসিফ কেবলই গোসল করে বেরিয়েছে, পরনে কেবল একটা সাদা ট্রাউজার আর সাদা গেঞ্জি। হলুদ পাঞ্জাবিটা বিছানায় রাখা, সাথে পারফিউম, ঘড়ি, জুতা প্রয়োজনীয় টুকটাক সবকিছুই। রোজি ঘরে ঢুকেই ভাইয়া বলে ডেকে উঠল। আসিফ ফির মুখে দাঁড়িয়ে হেয়ার ব্রাশ করছিল। বোনের ডাক শুনে তৎক্ষণাৎ পিছনে ফিরে বোনের দিকে হাত বাড়িয়ে ধরল। রোজি এক দৌড়ে এসে আসিফের বুকে ঝাঁপিয়ে পড়ল। আসিফ বোনকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। কিছুক্ষণ পর রোজি মাথা তুলে আসিফের দিকে তাকিয়ে বলল, আমাকে কেমন লাগছে ভাইয়া? আসিফ বোনের পুরো মুখ চুমুতে চুমুতে ভরিয়ে দিতে দিতে বলল, মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ আমার ফুলপরি, আমার কিউটি পাই, আমার ছোট্ট রোজি। আসিফ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর রোজি বিছানার উপর বসে ওর সাথে এটা ওটা বিভিন্ন কথা বলছে। আসিফ বলল, তুবা পেতনিটা কি করছে, ফুল? তুবা সাজুগুজু করছে। বান্দর মুখীর এখনো আটা ময়দা মাখা শেষ হয়নি? চেহারা তো মাশাল্লাহ, বান্দরের নানির মতো। অভ্যাসমতোই আনমনে বলল আসিফ। এদিকে রোজি তো জানে না আসিফের মনোভাব, সে আসিফের কথাকে সিরিয়াসলি নিয়ে ওর উল্টো পিঠে বলল, তুবার চেহারা বান্দরের নানির মতো হতে যাবে কেন? ওই তো দেখতে খুব সুন্দর। উদ্ধৃতি চিহ্ন। আসিফ রোজির গাল টেনে দিয়ে বলল, তোর চোখ সুন্দর, ফুল। তাই ওই বান্দর মুখীকেও তেরো কাছে সুন্দর লাগে। রোজি ঘোর আপত্তি করে বলল, না ভাইয়া, আমি বলছি বলে না। তুবা আসলেই খুব সুন্দর। তুমিও সুন্দর। আমরা সবাই সুন্দর। উদ্ধৃতি চিহ্ন। আমি সুন্দর হলাম কিভাবে? আমি তো কালো। মুহূর্তের মধ্যে রোজি ফুঁসে উঠল যেন। কে বলেছে তুমি কালো? আমার ভাইয়াকে ইনসাল্ট করবে না, বুঝেছ? আমার ভাইয়ার গায়ের রংটা কত সুন্দর, তুমি জানো? রোজি এবার উঠে আয়নার সামনে আসিফের পাশে এসে দাঁড়িয়ে বলল, দেখো আমাদের কি সুন্দর মানিয়েছে, ম্যাচিং ম্যাচিং। উদ্ধৃতি চিহ্ন। আসিফ তাকালো আয়নায় ভেসে ওঠা লম্বা চওড়া পিরোশালী প্রতিবিম্বটির দিকে। সত্যিই কি সুন্দর সে? তার ফুল বলেছে মানে, সে হয়তো সত্যিই সুন্দর।
কিন্তু সবাই তো ফুলের মতো নিজস্ব সুবাস ছড়িয়ে সৌন্দর্যকে খুঁজে নিতে পারে না। কারো কারো চোখে তো শ্যামবর্ণের নিচে অন্যান্য সকল সৌন্দর্য চাপা পড়ে রয়। আসিফ আয়নায় নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল কতক্ষণ। শ্যামলা গায়ে হলুদ রংটা মানিয়েছে বেশ। গায়ের এই চাপা রংটা ব্যতীত খুঁতো ধরার মতো আর কোন কারণ খুঁজে পেল না সে। বেশ লম্বাটে দেহ তার, মুখে খোঁচা চাপ দাড়ি। শরীরটাও খুব একটা হ্যাংলা নয়, সুঠামি বলা চলে। নিয়মিত জিম করলে পেশিগুলো আরেকটু ফুলে ফেপে উঠবে। আসিফ মনে মনে ওয়াদা করল, বিয়েটা পার হলেই মাহিরের জিমনাসিয়ামে পেশি গঠনে লেগে পড়বে সে। অনুষ্ঠান শুরু হতে এখনো কিছুক্ষণ বাকি। মাহির হাতের কাজ শেষ করে ড্রয়িং রুমে এসে একজন সার্ভেন্টকে পানি দিতে বলে সোফার উপর গা এলিয়ে বসে পড়ল। তখনই পকেটে থাকা ফোনটা বেজে উঠল তার। মাহির ভ্রু কুঁচকে ফোন রিসিভ করে কানে ধরল। মুখ দিয়ে কোন শব্দ বের করার আগেই বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল সে। বিস্ময় বড় বড় চোখ দুটো সিঁড়ির দিকে আবদ্ধ। আসিফের হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে আসছে স্বর্গের পরী। এদিকে ফোনের উপার থেকে পিউ ক্রমাগত ওকে ডেকেই চলেছে। মাহির সম্মোহিত, ওর কোন খেয়াল নেই সেদিকে। মুগ্ধ নয়নে প্রিয়তমার অভিনব পদার্পণ উপভোগ করছে সে। পরক্ষণেই মাহিরের বিমোহিত সত্তা ঈর্ষান্বিত হয়ে উঠল। বাড়ি ভর্তি মানুষ। এত এত মানুষের সামনে তার রোজ প্রদর্শিত হবে। সবাই নিজেদের চোখের তৃষ্ণা মেটাবে, এই রূপের সুধা পান করে। তাহলে সে বেঁচে আছে কেন? তন্মধ্যে একজন সার্ভেন্ট পানির গ্লাস ধরল তার সামনে। মাহির তা অগ্রাহ্য করে এগিয়ে যেতে লাগলো সিঁড়ির দিকে। মাহিরকে দেখে রোজি বলল, মাহির ভাই আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আপনাকে খুঁজেছিলাম। উদ্ধৃতি চিহ্ন। মাহির রোজির কথা না শোনার ভান করে আসিফকে বলল, আসিফ, তুই যা। তারপর রোজির দিকে তাকিয়ে বলল, আমার সাথে আয়। রোজি মাহিরের পিছন পিছন ওর ঘরে গিয়ে বলল, মাহির ভাই, বললেন না তো কেমন লাগছে আমাকে? মাহির রোজির প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, তুই এভাবে স্টেজে উঠবি? হ্যাঁ, এই জন্যই তো সেজেছি। মাহির রোজির গালে হাত রেখে ধীর কণ্ঠে বলল, রোজি তুই সবসময় হিজাব পরে বাইরে যাস, তাই তো? কেন হিজাব পরিস? রোজির সরল উত্তর, পর্দা করার জন্য, যেন কেউ আমার চুল দেখতে না পারে। কেন? আজকেও তো শত শত মানুষ থাকবে ওখানে। ওদের সামনে এভাবে চুল ছেড়ে যাবি? রোজি, পর্দা করলে করার মতোই করতে হয়। মাহিরের অযাচিত যুক্তি ধর্মভীরু রোজির মনকে বেশ প্রভাবিত করল। রোজি বলল, হিজাব পরা উচিত ছিল তাই না? আচ্ছা, আমি তাহলে পরেই আসি। রোজি যেতেই মাহিরের ভিতরে বাস করা বিপরীতমুখী দুই সত্তার মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল যেন। তার অধিষ্ঠিত সত্তা, তার মনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছে, মাহির তুই পসেসিভ হয়ে যাচ্ছিস। তুই তোর ভালোবাসার মানুষের স্বাধীনতা কেড়ে নিয়ে, তাকে অন্ধকারে পাতিত করছিস। মুক্ত আকাশে উড়ন্ত পাখির ডানা কেটে তাকে নিজের কাছে বন্দি করতে চাইছিস। পক্ষান্তরে তার দুর্বৃত্ত সত্তা, তার মনকে বাহবা জানাচ্ছে, যা তোর নিজের, তা তোর একান্তই নিজের, মাহির। তোর জীবন অন্ধকার হলে, তাকেও সেই অন্ধকারেই মানিয়ে নিতে হবে। এই মুক্ত পাখিটি নিষ্ঠুর পৃথিবীর বিস্তীর্ণ আকাশে নয়, সে উড়বে তোর প্রেমের ছোট্ট আকাশে। ছোটবেলা থেকেই তীক্ষ্ণ বুদ্ধিমত্তা আর প্রখর ব্যক্তিত্বের অধিকারী মাহির আজ নিজেকে হারিয়ে নিস। যে কোনো পরিস্থিতিতে নিজের সিদ্ধান্তের উপর অগাধ বিশ্বাস রাখতে সক্ষম সে, আজ সঠিক সিদ্ধান্ত নিতেও অক্ষম। আসিফ বেশ চটে আছে। মেইন গেটের লাইটিং সিস্টেম নিয়ে ডেকোরেটর লোকদের সাথে ঝামেলা হয়েছে তার। বলা বাহুল্য, ছেলেটা একটু বেশিই রগচরা স্বভাবের। অল্পতেই মাথা গরম হয়ে যায়। রক্ত গরমের বয়স বৈকি। এই তো একটু আগেই ডেকোরেটর লোকদের সাথে বেশ বাগদতণ্ডায় জড়িয়ে পড়েছিল। পরে কারিম এসে দুই পক্ষকেই বুঝিয়ে সুঝিয়ে বিষয়টা মিটমাট করে আসিফকে মাথা ঠান্ডা করার জন্য ঘরে পাঠিয়ে দিয়েছে। আসিফ হনহনিয়ে ওর ঘরে ঢুকতে যাবে এমন সময় কিছু একটা মনে করে পিছনে ফিরে তাকায়। তুবা রেডি হয়ে গুনগুন করতে করতে এগিয়ে আসছে, আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি। সেলফি নিতে চায় রে সবাই, লাগাই হুড়াহুড়ি, আমি ডানা কাটা পরি। ট্রুপ টপ লেহেঙ্গা পরায় তুবার ধবধবে পেটের বেশ কিছুটা অংশ উন্মুক্ত। দোপাট্টা ভাঁজ করে ঘাড়ের এক পাশে ছেড়ে দিয়েছে, ফলে নারীত্বের সবচেয়ে মোহনীয় সৌন্দর্যটুকুও স্পষ্ট হয়ে উঠেছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে আসিফ নিশ্চয়ই এতক্ষণে তুবার এই রূপের আগুনে ফিট খেয়ে পড়ে রইত। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। একেই তো ওর মাথা আগে থেকেই গরম হয়ে আছে, তার উপর তুবা এত খোলামেলা ভাবে সবার সামনে যাবার দুঃসাহস দেখাচ্ছে। সামনে আসিফকে দেখতে পেয়ে ঢঙ্গি তুবা তার ঢঙ্গের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে কোমর দুলিয়ে হাঁটতে লাগল। গুনগুন করতে করতে আসিফকে পাশ কেটে যাওয়ার সময় আসিফ খপ করে ওর হাত ধরে নিল। তুবা বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা?
কি পরেছি সেটা? শান্ত স্বর আসিফের। মাথার সাথে সাথে চোখগুলোও গেল নাকি? কি পরেছি দেখতে পাচ্ছিস না? ড্রেস পরেছি, দিস ইজ কল্ড লেহেঙ্গা। উদ্ধৃতি চিহ্ন। আসিফের চোখে আগুন। সে ঝাঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠল, কি ধরনের ড্রেস এটা? শরীরই যখন দেখবি তখন জামা কাপড় পরারই দরকার কি? তুবা ঠোঁট বাঁকিয়ে তীব্র স্বরে বলল, সেই কৈফিয়ত আমি তোকে দিব না। আমার হাত ছেড়ে নিজের কাজে যা, কুত্তা। আসিফের মুঠো আরো শক্ত হল, কটমট করে বলল, কৈফিয়ত তোকে আমাকেই দিতে হবে, এক্ষুনি। না হলে আমিও দেখব তুই কিভাবে এখান থেকে এক পা এগোস। অনেক মোচড়ামুচড়ি করেও তুবা আসিফের শক্তমোক্ত হাত থেকে নিজের চিকন ফিনফিনে হাতটা ছুটাতে ব্যর্থ হল। এদিকে সে মারামারি করতে চাইছে না। এই মুহূর্তে ধস্তাধস্তি করতে গেলে তার ধ্বংসাত্মক প্রভাব এসে পড়বে ওর 5,000 টাকার মেকআপ আর হেয়ার স্টাইলের উপর। তাই ক্রোধকে কপালে ধরে দাঁত মাজতে লাগলো এবং মুখে হার মেনে বলল, দেখ, এখন এই ধরনের ড্রেস সবাই পরে। এটাই ট্রেন্ড। আসিফের চেহারা আরো কষে উঠল। কণ্ঠে আগুন ঝরিয়ে বলল, তোর বালের ট্রেন্ডের গোষ্ঠী মারি আমি, শালি। প্রয়োজনে দুনিয়ার মানুষ উলঙ্গ হয়ে ঘুরবে, কিন্তু আমাদের বাড়ির মেয়েরা সামান্য হাতকাটা জামাও পরতে পারবে না, বুঝেছিস? এই বাড়িতে থাকতে হলে শালীনতা মেনে থাকতে হবে। তুবা চোখ মুখ কুঁচকে কটাক্ষ করে বলল, তোর শালীনতা তুই মান, যা তারা চিহ্ন উড়া। এখন আমাকে যেতে দে। আসিফ যথাসম্ভব নিজেকে শান্ত রেখে, কণ্ঠে অনুরোধ আর আদেশের অদ্ভুত মিশ্রণ টেনে বলল, তুবা কথা শোন, এখনই এই জামা চেঞ্জ করে ভালো কোন জামা পরে আয়। শরীরের কোন অংশ যেন দেখা না যায়। আমাদের বাড়ির মেয়েরা এই ধরনের নেরো ড্রেস পরে না। তুই দেখেছিস এর আগে কাউকে পরতে? তোর হুকুম মানতে আমি বাধ্য নই আমি। আমার হাত ছাড়, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। কণ্ঠের তেজ একশিকিও কমেনি তুবার। এক ধরনের ভোলা নেরি প্রতিরোধ। এতক্ষণ নিজের ক্রোধ যতটুকু ধরে রাখতে পেরেছিল, তাও এখন ছেকে উঠল আসিফের। তুবার কাছে তেড়ে এসে চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁত চিবিয়ে উঠল সে, ওই তোর এত দেমাগ কেন? যা বলেছি চুপচাপ শুনবি, এত কথা কেন? চোয়াল আঁকড়ে ধরাতে তুবার মুখ বেঁকে গিয়ে ঠোঁট দুটো গোল আকার ধারণ করেছে। ও হাত দিয়ে আসিফের বুকের কাছের পাঞ্জাবি চেপে ধরে মুখ দিয়ে অস্পষ্ট স্বরে ক্রমাগত আসিফকে ধমকে যাচ্ছে। মাহির রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে আসার সময় ওদের এই অবস্থায় দেখে অবাক কণ্ঠে সোজা করে জিজ্ঞেস করল, আসিফ, কি হচ্ছে এখানে? মাহিরের উপস্থিতি লক্ষ্য করে আসিফ তুবার চোয়াল ছেড়ে দিয়ে একটু সরে দাঁড়ায়। তুবার ফর্সা গালে আসিফে আঙুল চেপে রাখা জায়গাগুলো লাল হয়ে উঠেছে। আসিফের কাছ থেকে ছড়া পেয়ে তুবা দৌড়ে মাহিরের কাছে গিয়ে ভ্যা ভো করে কান্না জোরে দিল। মাহির তুবাকে বুকে জড়িয়ে নিয়ে আসিফের দিকে তাকালো। রাগে আসিফের তপ্ত শ্বাসপ্রশ্বাস এখনো অতি দ্রুত গতিতে চলছে। শ্যামলা চেহারাটা লাল হয়ে উঠেছে। তুবা কেঁদে কেঁদে ভাইয়ের বুক ভাসিয়ে অভিযোগের ঝুড়ি খুলে বসল, ভাইয়া, আসিফ আমাকে মেরেছে। উদ্ধৃতি চিহ্ন। মাহির শান্ত স্বরে জিজ্ঞেস করল, আসিফ, কি হয়েছে? মাহির ভাই, একবার ওর ড্রেস আপের দিকে তাকাও। ওই নাকি এভাবে বাহিরে যাবে? মাহির তুবাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে একবার ওর মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে নিল। তারপর তুবার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুবা, বোন আমার, এমন কাপড় পরে বাহিরে যেতে হয় না। নিজের বাহ্যিক সৌন্দর্য আমরা মানুষের সামনে প্রদর্শন করব কেন? মানুষ তাদের মূল্যবান জিনিসপত্র কি অন্যদের সামনে মেলে রাখে? রাখে না, বরং সবসময় আড়ালে রাখে, লুকিয়ে রাখে। আর সস্তা জিনিস গুরুত্বহীন ভাবে খোলামেলা অবস্থায় ফেলে রাখে। তুই কি সস্তা, বল? না, তাহলে তুই কেন এত খোলামেলা পোশাক পরে অতগুলো মানুষের সামনে যাবি? আচ্ছা, আমি তাহলে চেঞ্জ করে আসছি। নাক টেনে বলল তুবা। কেন, এখন ভেজা বিড়ালের মতো লেজ গুটিয়ে চেঞ্জ করতে যাচ্ছিস কেন? আমি এতক্ষণ ধরে বলছিলাম, গায়ে লাগছিল না। তুবা ঘরে যেতেই নিচ্ছিল। কিন্তু আসিফের কথা শুনে ওদের ঝগড়ার কথা মনে হতেই মাহিরের কাছে ফিরে এসে আবারও ভ্যাকরে কান্না জোরে দিয়ে বলল, ভাইয়া, তুমি আগে আসিফের বিচার করো, আমাকে মেরেছে ওই। মাহির আসিফের দিকে চোখ গরম করে তাকেল। আসিফ ইনোসেন্ট ফেস করে ইশারায় ভাইয়ের কাছে মাফ চাইতে লাগল। মাহির তুবার চোখ মুছে দিয়ে বলল, আর কাঁদে না, অ্যাঞ্জেল। দেখ, তোর মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে। আসিফের বিচার আমি করছি। তুই তাড়াতাড়ি ঘরে গিয়ে চেঞ্জ করে আয়। অনুষ্ঠান শুরু হয়ে যাবে তো। তুবা চলে যেতেই মাহির আসিফের কাছে এসে ওর কাঁধে হাত রেখে বলল, আসিফ, তুবা এখন অনেকটাই বড় হয়েছে। যখন তখন ওর গায়ে হাত তোলাটা দৃষ্টিকটু দেখায়। ভাই, আমি ওকে অনেক বুঝিয়েছি। কিন্তু আমি জানি আসিফ, তুবা একটু বেশিই একগুঁয়ে। তাই তোকেই মেপে ধাপ ফেলতে হবে।
তোর এমন কঠোর আচরণ তোদের ভবিষ্যৎ সম্পর্ককে বাজেভাবে প্রভাবিত করতে পারে, তোকে শোধরাতে হবে আসিফ। উদ্ধৃতি চিহ্ন। আসিফ মাথা নিচু করে শান্ত স্বরে বলল, বুঝেছি ভাই। মেইন গেটের সামনে দাঁড়িয়ে মাহির লাইটিং সিস্টেমের লোকদের দিয়ে মেইন গেটের একটা ত্রুটিপূর্ণ লাইট ঠিক করিয়ে নিচ্ছে। এমন সময় পিছন থেকে একটি শক্ত হাতের থাবা এসে পড়ল পর কাঁধে। মাহির পিছন ফেরবার আগেই ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, হোয়াটস আপ ব্রো। মুহূর্তেই সেই হিম শীতল কণ্ঠস্বর মাহিরের হৃদয় আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটাল। অপ্রত্যাশিত আতঙ্কে আতঙ্কিত মাহির যেন পিছনে ঘুরতেই ভুলে বসল। আগন্তুক নিজেই এসে দাঁড়ালো মাহিরের সামনে। ছোট ভাই, অতিথিকে স্বাগত জানাবে না? পুরনো হলেও অতিথি তো। মাহির তড়িৎ বেগে রাফি নামক সেই আগন্তুকের কলার চেপে ধরে ঝাঝালো কণ্ঠে বলল, তুই? হরাম তারা চিহ্ন জাদা, তুই এখানে কি করছিস? মাহিরের হাতের বাঁধন এতটাই দৃঢ় যে শার্টের উপরের একটা বোতাম খুলে মাটিতে পড়ে গেল। রাফি তোত্তারা হেসে শান্ত কণ্ঠে বলল, বড় ভাইয়ের কলার ধরা খারাপ কাজ বাচ্চু, এছাড়া এটা তোর বোনের বিয়ে বাড়ি, ভার্সিটি মাঠ নয়। এত বড় হয়ে গেলি, কিন্তু স্থানভেদে আচরণ করতে আর শিখলি না। এই জন্যই শালা তোর এত পেরেশানি। মাহির গর্জে উঠল, বাঁচতে চাইলে আমার পিছু ছেড়ে দে, চলে যা। আই রিপিট, ফিরে যা। অসম্ভব কথাবার্তা গুলা কেন বলিস ভাই? তোর পিছু ছাড়া যায় না, মাহির। তোদের সাথে এই সম্পর্কগুলো আত্মার হয়ে থাকে ভাই, আত্মার। উদ্ধৃতি চিহ্ন। এই পর্যায়ে মাহির নিজের উপর সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ হারিয়ে রাফির নাকমুখ বরাবর ঘুষি বসিয়ে দিল। যার তোরে দাঁতের আঘাতে ঠোঁটের এক কোণ কেটে ফিনকি দিয়ে সামান্য রক্ত বেরিয়ে এলো রাফির। মাহির ওর কলার ধরে পুনরায় সোজা করে দাঁড় করিয়ে চাপা শীতল কণ্ঠে বলল, শুনে রাখো, আমি মাহির নই। আমি সেই মাহির নই, যাকে তোরা জানিস। আমি জ্বলন্ত আগ্নেয়গিরির জ্বলন্ত শিখা থেকে উঠে আসা প্রলয়কারী দাবানল। দূরে থাক, নইলে দাবানলের ছাইয়েও ঠাঁই মিলবে না তোর মতো নরপশুর। জেদ দিয়ে ব্যথা ঢাকা যায় না মাহির, তুই অসহায়। আজও অপরাধ বোধ তোকে কুকুরের মতো তাড়িয়ে বেড়াচ্ছে। আমি অপরাধী হলে তোরা নর্ক থেকে উঠে আসা এক একটা নরাধম। তোদের নিকৃষ্ট ষড়যন্ত্রের শিকারে অপরাধ ঘৃণা করা নিষ্পাপ মাহিররা একসময় নিজেরাই অপরাধী হয়ে উঠতে বাধ্য হয়। নিজের দোষ অন্যের ঘাড়ে দিচ্ছিস কেন বলতো? আমরা তোকে বলেছিলাম, নিজেকে খুন কর। মাহির তুই আজও বুঝলি না আমরা তোকে কি দিয়েছিলাম? সুখ ভাই, সুখ। অস্বীকার করতে পারবি? মাহির আবারও আরেকটা ঘুষি মারতে উদ্যত হবে এমন সময় পিছন থেকে একটা পিনপিনে মিষ্টি স্বরের ডাক ভেসে আসে। মাহির ভাই। তৎক্ষণাৎ মাহির পিছনে তাকায়। রোজি কৌতূহলী চোখে দাঁড়িয়ে আছে। মাহিরের হাত পা অসাড় হয়ে আসে, সক্রিয়ভাবে রাফির কলার আঁকড়ে ধরে থাকা হাত দুটো কলার থেকে আলগা হয়ে যায়, অবাধ্য কণ্ঠনালী থেকে আপনা আপনি বেরিয়ে এলো, রোজ। ততক্ষণে রাফির বেহাত দৃষ্টি রোজির সারা শরীরে বিচরণ করানো শেষ। ঠোঁটের কোণে বিশ্রী হাসি ঝুলিয়ে বলল, আচ্ছা, রোজ। তাই বলি ছোট ভাই এই নামে এত অবশিষ্ট কেন? সুবহান আল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, তাই না মাহির? মাহির রাফির দিকে তাকিয়ে হুঁশিয়ারি কণ্ঠে সতর্ক বার্তা জানায়, নর্গে ফিরে যা, ওটাই তোদের ঠিকানা। তারপর রোজির কাছে এসে ওর হাত ধরে টেনে নিয়ে দ্রুত পায়ে স্থান ত্যাগ করল মাহির। আর তাদের দিকে অতল সমুদ্রের ন্যায় গভীর দৃষ্টিতে চেয়ে গুড় হাসি মিশ্রিত ঠোঁটের কোণে জমে থাকা রক্তকণাগুলো বাহু দ্বারা ঘষে নিল রাফি। পরনের রক্ত রঙা শার্টটা এক নরপশুর কুলসিত রক্তের দাগ নিঃসংশয়ে আড়াল করে নিল যেন। চোয়ালটা শক্ত হতে হতে একসময় তা কটমট তা করে উঠল। হাঁটতে রোজি মাহিরকে জিজ্ঞেস করল, মাহির ভাই, আপনি লোকটাকে মারছিলেন কেন? ভুল দেখেছিস, মারছিলাম না। মাহিরের দায়সারা জবাব। তার কথার প্রেক্ষিতে রোজির প্রশ্নকে আটকে দিয়ে মাহির ওকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর আলতো করে ওর দুই বাহু চেপে ধরে চোখে চোখ রেখে বলল, রোজি শোন, সবসময় বাড়ির বড়দের সাথে সাথে থাকবি। আর স্টেজে উঠলে চুপচাপ ইস্পার পাশে বসে থাকবে। এদিক ওদিক যাবি না, কেউ ডাকলেও না, কেমন? ঠিক আছে। রোজির সহসা সম্মতি। মাহির রোজির কপালে নরম চুমু খেয়ে বলল, মাশা আল্লাহ, খুব সুন্দর লাগছে তোকে। সাথে সাথেই রোজির শুকনো মুখটা স্বাভাবিক হাস্যোজ্জ্বল হয়ে উঠল। বলল, গোলাপি আর হলুদ রঙের স্কার্ফ আমার কাছে নেই। তাই ছাই রঙেরটা পরেছি। জামার সাথে ম্যাচিং হয়নি একদম। দেখতে খেত লাগছে না তো, মাহির ভাই? রোজির অতি সরলতায় মাহির হালকা হাসল। তারপর ওর নাক টেনে দিয়ে বলল, কে বলে খেত লাগছে? একদম খেত লাগছে না, বরং কালার কম্বিনেশনটা বেশ মানিয়েছে তোকে। রাফি মেন গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করতেই সাদ্দাম হোসেনকে দেখতে পেল, যিনি ক্যাটারিনের লোকজনের সাথে কথা বলছেন। চেহারার কুটিলতা ছাপিয়ে সরলতার মুখোশ পরে রাফি সেদিকে এগিয়ে গেল।
কাছে আসতেই বিনীতভাবে মাথা নুইয়ে সালাম দিল, আসসালামু আলাইকুম আঙ্কেল। সাদ্দাম হোসেন আঙ্গুলের ডগা দ্বারা চোখের চশমাটা একটু ঠেলে দিয়ে রাফির দিকে তাকালেন। স্মৃতিতে ঠাউর করতে করতে আস্তে করে সালামের উত্তর নিলেন, ওয়ালাইকুম আসসালাম। তুমি বারেক মিয়ার ছেলে না? জি, আঙ্কেল। তোমার নামটা যেন কি বাবা? রাফি, আঙ্কেল। উদ্ধৃতি চিহ্ন। সাদ্দাত হোসেন এদিক ওদিক হালকা চোখ বুলিয়ে। তোমার বাবা মা? আসলে বাবাকে হুট করে দেশের বাইরে যেতে হয়েছে। আর বাবা বাইরে মানে মার দেশে থাকার অবকাশ নেই। যাবার সময় বাবা বারবার করে বলে গিয়েছেন, আমি যেন বিয়েতে অ্যাটেন্ড করি। এসেছো, খুশি হয়েছি, বাবা। এখন এসো, বাড়ির ভিতর এসো। তার দরকার নেই আঙ্কেল, আমি বরং রিসেপশন জোনেই বসি। এত কথা না বলে এসো তো বাবা। অনেকটা পথ জার্নি করে এসেছো। এক কাপ গরম কফি নিলে দেখবে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে, এসো। উদ্ধৃতি চিহ্ন। এই মুহূর্তে বাড়ির মহিলাদের দেখা পাওয়া, চাঁদ হাতে পাওয়ার সমতুল্য। হলুদের আয়োজনে মহা ব্যস্ত সবাই। সাদ্দাত হোসেন একজন কাজের মেয়েকে ডেকে 2 কাপ কফি করে দিতে বলে রাফিকে নিয়ে ড্রয়িং রুমে বসলেন। বললেন, তোমার বাবার সাথে আমার পথ চলার সময় খুব একটা দীর্ঘ নয়, বেশি হলে 1-1.5 বছর হবে আমাদের পার্টনারশিপের বয়স। তোমার বাবা, মানুষ ভীষণ রসিক। আমার আবার রসিক মানুষ খুব পছন্দের। শেষর কথাটা হাসতে হাসতে বললেন সাদ্দাত হোসেন। উনার সাথে তাল মিলাতে রাফিও খুব বিচক্ষণতার সাথে বলল, বাবাও সবসময় আপনার কথা বাসায় বলেন। বলা চলে রীতিমতো উনি আপনাকে আইডল ভাবেন। সাদ্দাত হোসেন আবারও হেসে উঠলেন, ছেলেটার অমায়িক ব্যবহার মনে ধরেছে ভীষণ। তেমাদের বাসায় আমার কয়েকবার যাওয়া হয়েছে। গত মাসেই তোমার বাবার সঙ্গে চট্টগ্রাম থেকে ফেরার পথে উঠেছিলাম। তখন তুমি বাসায় ছিলে না। উদ্ধৃতি চিহ্ন। আসলে আঙ্কেল কাজের সূত্রে আমাকে বাসার বাইরেই বেশি থাকতে হয়। উদ্ধৃতি চিহ্ন। তন্মধ্যেই কাজের মহিলা এসে কফি দিয়ে গেলেন। কফির কাপ হাতে নিতেই সাদ্দাত হোসেনের ফোনটা বেজে উঠল। পরনের পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কানে ধরলেন। আসছি, বলে ফোন রেখে রাফিকে বললেন, রাফি, ওদিকে আমার জরুরি তরফ পড়েছে, বাবা। আমাকে উঠতে হবে। তুমি কফিটা শেষ করে এসো, পারলে আমারটাও শেষ করবে, কেমন? সাদ্দাত হোসেনের যাবার পানে সরু দৃষ্টিতে তাকিয়ে ধোয়াউড়া কফির কাপে চুমুক দিল রাফি, মুহূর্তেই কাটা ঠোঁটে চিরে চিরে ব্যথা ছড়িয়ে পড়ল। তীব্র যন্ত্রণা নাকি অন্তর্লীন কৌটিল্যের টানে হৃদয় কুঁচকে উঠল, তা ঠাউর করার উপায় নেই। রাফি কফির কাপ হাতে পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে লাগল। হাঁটতে হাঁটতে সে সিঁড়ি বেয়ে দুতলায় উঠে গেল। হঠাৎ কি মনে করে জিমনেসিয়ামের পাশের ঘরটার দরজা ঠেলে ভিতরে উকি দিল। এটা যে মাহিরের ঘর তা বুঝতে সেকেন্ড খানেক সময় লাগলো বোধ হয়। মাহিরের সবকিছু তার অতি পরিচিত। একজন ভুক্তভোগীকে তার অত্যাচারই সবচেয়ে বেশি জানবে, এই তো স্বাভাবিক। রাফি ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করল, এদিক ওদিক চোখ বুলিয়ে গোছানো বিছানার কাছে এগিয়ে গেল। বিছানার উপর একপাশে একটা সাধারণ ডায়েরি পড়ে আছে। রাফি কফির মগে শেষ চুমুক দিয়ে ডায়েরিটা হাতে তুলে নিল। 100 পৃষ্ঠার ডায়েরিটার মাঝে একটা কলম রেখে কোন এক নির্দিষ্ট পৃষ্ঠাকে চিহ্নিত করে রাখা হয়েছে। রাফি কৌতূহলী হয়ে নির্ধারিত সেই পৃষ্ঠাটি তার তীক্ষ্ণ দৃষ্টিতে মেলে ধরল। পৃষ্ঠার মাঝ বরাবর 2-4টি লাইন, দেখতেই বোঝা যাচ্ছে কতটা কাঁচা হাতের সেই লেখাগুলো। অনিচ্ছা সত্ত্বেও দায়সারতে লিখে রাখা। লেখাগুলো পড়তে পড়তে রাফির ঠোঁটের কুটিল হাসি চওড়া হলো। মনে মনে অস্ফুট স্বরে আওড়ালো, ভীষণই অসহায় তুই, মাহির। বাট সরি ব্রো, সৃষ্টিকর্তার অসীম ধৈর্যের কাছে আজ আবারও একবার তোর এই অসহায়ত্ব চাপা পড়ে রবে। তোর নিঃশেষিত হাহাকার আরশে পৌঁছানোর আগেই জমিনের মাটিতে মানুষের পদতলে কলঙ্কিত হয়ে গুড়িয়ে যাবে। চলবে।